সবাইকে ৪৯তম স্পেশাল বিসিএস ইংলিশ লিটারেচারের ক্লাসে স্বাগত। তো আজকে অনেকের সাথে নতুন পরিচয় হবে, সবাই হয়তো আমাকে আগে থেকে চিনেন কিনা জানি না। তো একটু পরিচয় দিয়ে নেই মানে শুরুতে। তো আমার নাম এখানে দেয়া আছে মহিন মিজান। আমি হচ্ছে P2 এর ইংলিশ ইংলিশ ইনস্ট্রাক্টর, প্রিলি এবং রিটেন সবকিছুর জন্য। আর হচ্ছে আমার এমনিতে প্রফেশনাল পরিচয় হচ্ছে যে আমি প্ল্যানিং মিনিস্ট্রির একটা থিঙ্ক ট্যাঙ্কে কাজ করি, রিসার্চ অর্গানাইজেশন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ইকোনমিক্স বেসড অর্গানাইজেশন। আর অবভিয়াসলি আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ লিটারেচার, সেই জন্যই মানে আমাদের এই প্রচেষ্টা যে আপনাদেরকে কিছু দেয়া যায় কিনা বা আপনাদের থেকে কিছু নেওয়া যায় কিনা। আচ্ছা, তো তা আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে এটা তো মানে ওপেন ক্লাস, মানে অলমোস্ট ফ্রি ক্লাস। তো এই জন্য এটাকে আমরা পুরোপুরি ফ্রি রাখবো না, সেটা হইলো যে কিছু হইলো এখানে থাকা উচিত, যেটার কারণে কেউ না কেউ জয়েন করবে, কারণ সময় খুব কম। অলরেডি যারা আহ, আছেন, আপনারা পরীক্ষা দিবেন, তারা লিটারেচার পড়া শুরু করে দিয়েছেন নানা উপায়ে নানা ভাবে, বা এর মধ্যে আপনাদের অনেক কিছু শেষ হয়ে গেছে, মানে আমরা তো একটু দেরিতে শুরু করছি। তো এই জন্য হচ্ছে যে আমরা ক্লাসে একটা জিনিস পড়াবো, মানে একটা অংশ আজকে শেষ করব, একটা অংশ বলতে একটা মানে প্লে আমরা শেষ করব, ওয়েটিং ফর গডো। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে যে এটা যেহেতু গাইডলাইনের ক্লাস, তো আমরা হচ্ছে যে ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে আপনারা যারা লাইভ দেখছেন, হ্যাঁ, তারা যারা ভর্তি হবেন না এবং যারা ভর্তি হইছেন, সবার জন্য যেন কাজে লাগে। তো সেরকম একটা মানে হচ্ছে যে গাইডলাইন দেওয়ার চেষ্টা করা হবে। তো আসেন আমরা শুরু করি। তো আমরা শুরুতে কয়েকটা ট্রিক দিয়ে শুরু করব, যে আপনি সিলেবাসটা দেখব, তারপরে সিলেবাসের মধ্যে আপনি কি কি করবেন, কি করবেন না, এরকম কিছু ব্যাপার দিয়ে শুরু করব। হ্যাঁ, তো যেটা হইলো আপনার এই যে ইংলিশ লিটারেচারের সিলেবাস, যেটা হচ্ছে বিসিএস, মানে বিসিএস এর যে সিলেকশন, সেটার সাথে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাস, ঢাকা ইউনিভার্সিটি সিলেবাস, জাহাঙ্গীরনগরের, চিটং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, মোস্টলি 4টা ইউনিভার্সিটি বললাম, এনাদের কিছু মিল অমিল আছে। মানে ধরেন কেউ একজন শেক্সপিয়ার পড়ছে, ঠিক আছে, কিন্তু 5টাই যদি আছে, 5টা হয়তো পড়ে নাই, একটা মিসিং আছে। অথবা এখানে 4-5টা নোভেল দেয়া আছে, 4-5টা নোভেলের মধ্যে হয়তো 3টে আপনার পড়া আছে, 2টা পড়া নাই। ঠিক একই রকম ভাবে কবিতাও বা পোয়েমও কিছু পড়া আছে, কিছু পড়া নাই। তো যাদের পড়া আছে এবং যাদের পড়া নাই, দুই পক্ষের জন্যই মানে আমার পরামর্শ থাকবে যে তারা কিভাবে অ্যাপ্রোচ করবেন। এই জন্য প্রথম ট্রিক এখানে দেওয়া হয়েছে, পিক আপ ইউর স্ট্রং পয়েন্টস। আপনার প্রথম কাজ হচ্ছে এই যে 100 নম্বরের যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে আপনার কি কি পড়া আছে বা আপনার দখল কোনগুলোতে ভালো, সেটাকে আলাদা করা। এবং খুব বেশি যদি আপনার পিলি চাপ থাকে, আপনার পিলি আগে পড়েন নাই, প্রিপারেশন একটু কম, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখন আর টেক্সট পড়ার সময় নাই, মানে টেক্সট পড়তে যায়েন না। কিন্তু কিছু কিছু টেক্সট আপনি পড়তে পারবেন, আমি কথার মাঝখানে মাঝখানে মানে এই যে লেকচারের মাঝখানে মাঝখানে বলে দিব আপনি যে কোন কোন টেক্সট গুলো আপনি চাইলে রিস্ক নিতে পারেন এবং অল্প সময়ে পড়ে ফেলতে পারেন। আর বাকিগুলা বড় বড় টেক্সট, যেমন সানস অ্যান্ড লাভার্স, প্রাইড এন্ড প্রিজুডিস, আপনার যদি আগে পড়া না থাকে, এখন আপনার সিলেবাসে আছে। কারণ ইংলিশ লিটারেচারের পোলাপাইন যারা, তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে যে সিলেবাসে আছে। মানে আইআইইউসি তে একজন টিচার ছিল ত্রিপলির, তো আমাদের পোলাপাইন যারা ক্লাস করতো, তো তারা ওই স্যারের নাম দিছে শিটে আছে। মানে ওনারে ক্লাসে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে উনি বলে যে শিটে আছে, তো স্যারের নামই হয়ে গেছে শিটে আছে। তো বেশিরভাগই যারা পাবলিক ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি, মানে ইরেসপেক্টিভ অফ ঢাকা ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, অল, মানে বেশিরভাগই হচ্ছে যে মানে টেক্সট, বড় বড় টেক্সট পড়েন না, সামারি পড়ে পরীক্ষা দেন। কেউ কেউ আছেন এক্সেপশনাল, এবং কেউ কেউ এক্সেপশনাল ছাড়াও রেগুলার কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে টেক্সট পড়ে। এবং এটা সত্য, আপনি চাইলে চ্যাটে আমার বলতে পারেন যে এটা, আপনি যদি আমার সাথে দ্বিমত হন। সামারি পরে পরীক্ষা দেয়, জগন্নাথের হাজার হাজার পোলাপাইন, জাহাঙ্গীরনগরের পোলাপাইন সামারি পরে পরীক্ষা দেয়। কিন্তু অনেকেই আবার টেক্সট পড়ে, সবাই না। এখন আপনার সিলেবাসে আছে মানেই আপনি পড়েন, এটা সত্য না। আমি যেটা বলতে যাচ্ছি আপনার স্ট্রং পয়েন্টস, সেটা হচ্ছে আপনি সিলেবাস কি কি পড়ছেন, যা যা পড়ছেন ওইটা আপনার স্ট্রং পয়েন্ট, এবং ওইটারে টার্গেট করেন, ওইটা থেকে যেন আপনার কোনো প্রশ্ন মিস না হয়। বাকি কিছু জিনিস আমি বলবো যে এগুলা টেক্সট পড়েন, আর বাকি কিছু টেক্সট করবেন না, সামারি বা অন্যান্য টেকনিক মানে যেটা আমি আজকে ক্লাসে দেখাবো ওইটা অনুযায়ী অনুসরণ করবেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার ট্রিক। এই ট্রিকটা কি, এই প্রথম পয়েন্ট কি সবাই ক্লিয়ার?
ভেরি গুড। এবার আসেন আমরা নেক্সট, আমরা হচ্ছে এখন আপনার বিসিএস এর সিলেবাসটা দেখব। সিলেবাসে কি আছে এবং আপনি কিভাবে আগাবেন, আমার কি পরামর্শ আপনাদের জন্য, এবং আমরা P2 এ কিভাবে পড়াবো, আমাদের পদ্ধতি কি হবে, আমরা কি করব এবং আপনারা কি করবেন, বা আপনারা যারা ভর্তি হয়েছেন ভেরি গুড, যারা ভর্তি হন নাই কোনো অসুবিধা নাই, তাদের জন্য গাইডলাইন থাকবে। দিস ক্লাস ইজ ফর অল। প্রথমে আপনারা জানেন টোটাল নাম্বার হচ্ছে যে 100, এর মধ্যে পার্ট 1 এ হচ্ছে যে 50 আর পার্ট 2 তে 50। পার্ট 1 এ শেক্সপিয়ার থেকে রোমান্টিক পিরিয়ড পর্যন্ত আছে, এবং মজার ব্যাপার হইল শেক্সপিয়ার থেকেই 25 নাম্বার, মানে তার 5টা, ধরেন 5 নাম্বার করে ধরেন, প্রত্যেকটাতে 5 করে 25 নাম্বার শেক্সপিয়ার থেকে। এখন আমি আমি দেখছি যেমন এই যে জাহাঙ্গীরনগরের রিসেন্ট সিলেবাসে কিং লিয়ার ছিল না। যেমন আমরা যখন চিটং ইউনিভার্সিটিতে আমি যখন পড়ছি তখন মানে অলমোস্ট আমি এখানে সব নাটকই পড়ছি, মানে সবগুলাই ছিল। তারপরে আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে রাজশাহী বা অন্যতে দুই একটা আপনি পড়া না থাকতে পারে, কিন্তু আমার পরামর্শ হইলো অ্যাটলিস্ট 3-4টা আপনার পড়া আছে, অ্যাটলিস্ট 4টা পড়া আছে। কেউ একজন চাইলে নাটকের রিস্ক নিতে পারেন, কারণ এখানে মানে খুব বেশি ধরেন আপনার ডায়লগ মুখস্থ দুই একটা করতে হবে বা ওইরকম না, কিন্তু নাটক পড়া না থাকলে মানে এই 100 নাম্বারের মধ্যে এই 25 নাম্বারে আপনি ভালো করে টার্গেট করতে পারেন, এবং এখান থেকে আপনার প্রচুর নাম্বার উঠার সুযোগ আছে, মানে এখান থেকে 18, 19, 20-এর কাছাকাছি আপনি পেয়ে যেতে পারেন। এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে সম্ভবত অলমোস্ট অনেকগুলাই আছে, যেটা হচ্ছে যে মানে আহ, মানে আপনার এই সিলেবাসের সাথে মিল আছে। আচ্ছা আমি একটু বলে নেই, যাদের একজনের সাউন্ড কম শোনা যাচ্ছে, দুইবার বলছেন আপনি, সাবিয়া। সাবিয়া আপনি হচ্ছে এই আপনি হচ্ছে একটু হেডফোন লাগান, আর নাইলে ইয়া করে আবার জয়েন করেন, মানে লিভ করে, তাহলে আবার ইয়া শোনাবে। আচ্ছা একজন জিজ্ঞেস করছে, আমরা প্রশ্ন সবগুলোর আনসার পরে দিব, আমাদের কোর্স শুরু হবে 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। তো আজকেও ধরেন কোর্স শুরু হয়ে গেছে, আপনাদের জন্য আজকে একটা ক্লাস থাকবে, একটা চমৎকার ক্লাস, সেটা হচ্ছে ওয়েডিং ফর গডো। আচ্ছা আসেন, তাইলে প্রথম কথা হচ্ছে যে এই যে আপনার আমি কি বললাম এখান থেকে কিভাবে পড়বেন, আমি আগে কিভাবে পড়বেন এটা বললে আপনার একটা উদাহরণ দেখাবো যে আমরা কিভাবে পড়াবো, এবং আপনি এখানে না পড়লেও আপনি কিভাবে পড়বেন, যেহেতু লাইভ যাচ্ছে হয়তো, যে বাকিরা কিভাবে পড়বে সেটা। যেই কোনো টেক্সট, বিসিএস এর এই সিলেবাসে যা যা টেক্সট আছে, প্রথম আপনার কাজ হচ্ছে প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসতে পারে, মানে টিচারের প্রশ্ন কি কি করতে পারে। প্রথমত এই নাটকের ব্যাকগ্রাউন্ড, মানে ধরেন আপনি হ্যামলেট নাটক পড়তেছেন, হ্যামলেট নাটকের কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ আছে। এটা কোত্থেকে আসছে? ম্যাকবেথের কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? আছে। হিস্টোরিক্যাল কনটেক্সট আছে? আছে। দেখবেন শেক্সপিয়ার জীবনে যত কিছু লিখছে অলমোস্ট সবকিছুই ধরেন আগের মানে মানে গাথা বলে না, মানে হচ্ছে যে ওরাল স্টোরি, ওরাল, হ্যাঁ, এইসব থেকেই তার ইন্সপিরেশন নেয়া, এবং অনেক কিছু ডিরেক্ট ওখান থেকেই তার লেখা। এই কারণে শেক্সপিয়ারের প্রত্যেক নাটকের মানে প্রায় এখানে সিলেবাসে যা নাটক আছে প্রায় সবগুলারই ব্যাকগ্রাউন্ড আছে। মানে কেমনে যেন আমরা হ্যামলেটটা বলে দিব আপনারে, যেগুলো আমরা পড়াবো সবই বলবো। কনটেক্সটটা যাই না ফেলা, এটা কোন কনটেক্সটে লেখা হয়েছে, এটা হচ্ছে স্বল্প করে ধরেন 3-4 লাইনেরই কনটেক্সট আপনি জানা নিবেন। এই কনটেক্সটটা কই পাবেন? ইন্টারনেটে পাবেন, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে পাবেন, তবে রিস্ক আছে। চ্যাট জিপিটি ডিপ সিক্রে আপনি জিজ্ঞেস করে আপনি সচেতন থাকতে হবে যে এটা এটার নাকি, কিন্তু আপনি লিটারেচারের তো আপনি যদি পড়া থাকে আপনি বুঝতে পারবেন, কিন্তু একটু মিলাই নেওয়া উচিত। যে নাইলে আপনি দেখবেন যে আপনি ওয়ার্ডসওয়ার্থের কবিতার কোনো লাইন চাইতেছেন, সে দেখবেন শেলির লাইন ভিতরে ঢুকাই দিছে, মানে অবজেক্টিভ তৈরি করতে এরকম, অবজেক্টিভে যদি আপনি বানান এরকম হইতে পারে। তো এই কারণে খুব সতর্ক। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনারে মানে যেহেতু মানে ক্যানোনিয়াল টেক্সট, এগুলার অলমোস্ট সত্যই দিবে আপনারে, কিন্তু মাঝে মধ্যে রিস্ক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড এন্ড কনটেক্সট জানার পরে প্রত্যেক নাটক, প্রত্যেক কবিতা এবং প্রত্যেক নোভেলের আপনি মেজর থিম কি, কোন থিমের উপর লেখা হয়েছে সেটা জানবেন। আমি একটু পরে দেখাবো যে আমরা কিভাবে ওইটা রেডি করছি, বা আপনাদের জন্য স্লাইড রেডি করছি অথবা কন্টেন্ট। 3 নাম্বার হচ্ছে যে অ্যাপ্লাই ফর দ্য টেক্সট ইউ ডিডন্ট রিড বিফোর। যেই টেক্সট গুলো আপনি পড়েন নাই সেটার জন্য সত্য, যা যদি পড়ে থাকেন দেন প্রাইড এন্ড প্রিজুডিস আপনি পড়ছেন 2-3 বছর আগে বা 1 বছর আগে, আপনার এখন মনে নাই, তাও আপনি সামারি পড়ে ফেলবেন, তা আপনার জন্য সামারি পড়ান নফল। কিন্তু যারা পড়েন নাই
টেক্সট, যেটা যেটা পড়েন নাই, সবগুলো তো আর পড়েন নাই, এটা হওয়ার কথা না, কিন্তু যেটা পড়েন নাই সেটার ডিটেল সামারি পড়বেন, ডিটেইলড। মানে হালকা সামারি, এক পৃষ্ঠা সামারি পড়ে আপনার ডিটেইলড। নাটক হইলে অ্যাক্ট বাই অ্যাক্ট সামারি পড়বেন, অ্যাক্ট বাই অ্যাক্ট। নোভেল হইলে চ্যাপ্টার বাই চ্যাপ্টার সামারি পড়বেন, অনেক বড় না, ধরেন এটা 2 পেজ, 2 পেজের বেশি না, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। হ্যাঁ, কবিতা হইলে ক্যান্টো বাই ক্যান্টো, অথবা স্টেঞ্জা বাই স্টেঞ্জা। এটা আমরা মানে ধরেন একটা ইয়াতে 5টা স্টেঞ্জা আছে, তাহলে আপনি 5টা প্যারা পড়ে নিবেন, 5টা প্যারা, মানে এক পাতা সামারি পড়ে নিবেন। এটা হচ্ছে প্রথম আলাপ। তারপরে আরেকটা ট্রিক হচ্ছে যে আপনি যারা হচ্ছে যে ধরেন আপনার এখন অনেকেই আছি যে আমি এই বাস্তবতাটা খুব মানে ভালো প্রত্যক্ষ করছি, মানে আমার বাংলাদেশের প্রায় সবই ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট থাকার কথা, মানে ইংরেজি তো আছেই, অলমোস্ট সব জায়গারই আছে। তো এই জন্য মানে আমি দেখছি যে আমি নিজের এক্সপেরিয়েন্সও তাই, যে হচ্ছে যে আমরা মানে ইংরেজি থেকে পড়ে ইংরেজি লিখতেও পারি না, কথাও বলতে পারি না, তারপরে এরকম নানা সমস্যা আছে, সবাই না, অনেক একটা বিশাল পার্সেন্টেজ। এখন আমি কাউকে ছোট করতেছি না, মানে ধরেন এটা এটা একটা কমন ফেনোমেনন। এবং ন্যাশনাল ইউনিভার্সিটির পোলাপানের এটা আরো বেশি। কেন ন্যাশনাল ইউনিভার্সিটি পোলাপানের বেশি? তাদের দোষ নাই স্টুডেন্টদের, তার সিস্টেমের দোষ। সিস্টেম কি? সে ক্লাস নেয় না, আর যারা ক্লাস নেয় তারা সবকিছু পারে না, এবং পোলাপান ক্লাসে এসে ফিরে যায়, মানে ক্লাস হয় না। তারপরে সে আবার মাল্টিপল এঙ্গেজমেন্ট থাকে স্টুডেন্টদের, সে টিউশন করে, এই করে, সংসার চালায়, পার্ট টাইম চাকরি করে। এই কারণে সে হচ্ছে যে মানে এই ইয়াতে মনোযোগ দেয় না। এখন সে তাইলে কি করবে? সে যদি তার ইংরেজি পড়ার বা তার ক্যাপাবিলিটি একটু কম থাকে, সে হচ্ছে যে বাংলা টেক্সটও পড়ে নিবে। এবং এমনিতেই বাংলা টেক্সট পড়া খারাপ না, বাংলা টেক্সট মানে পুরাটা পড়বেন না, ওইটারও সামারি। আমি প্রত্যেক ইয়ারে বাংলা সামারি দিয়ে দিব, বাংলা সামারিও দিব, ইংরেজি সামারিও দিয়ে দিব, প্রত্যেক টেক্সটের জন্য অলমোস্ট। হ্যাঁ, আজকে যেটা পড়াবো এটার জন্য থাকবে, সবকিছুর জন্য। সুতরাং আপনি এটা রেডিমেড পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এরপরে এর বাইরে যদি আপনি কিছু বাড়তি পড়তে চান, আপনার হাতে সময় থাকে, সেটা ডিফারেন্ট কথা, ঠিক আছে। এবং আপনি অবশ্যই কোট মুখস্থ প্রথমে করবেন না, টেক্সট রিডিং এর আগে অথবা ডিটেল সামারির আগে। আপনি যখন ডিটেল সামারিটা পড়ে ফেলবেন, হ্যাঁ, তারপরে পারলে কিছু কিছু এমসিকিউ সলভ করে ফেলবেন। এমসিকিউ আমাদের এখানে দেয়া থাকবে, হ্যাঁ, এমসিকিউ দেয়া থাকবে, পরীক্ষা হবে আপনার, এমনিতে এমসিকিউ থাকবে। এইটা যখন আপনি মানে এই পড়বেন এবং হচ্ছে এমসিকিউ সলভ করবেন, থিম গুলা জানবেন, এটা নিয়ে বাংলা সামারি পড়বেন, তখন আপনার অনেক কিছু আইডিয়া হয়ে যাবে কে কারে কি বলতে পারে, এবং সামারির মধ্যে অনেক কিছু কোড চলে আসে। তারপরে আপনি শেষের দিকে যা কোড পড়বেন। এবং কোন টেক্সট আপনার ঠিক একবারে পড়া নাই, মানে আপনার আইডিয়া কম, যেমন কিন্তু একটা আছে কঠিন, আমি বলবো, তো ওই ক্ষেত্রে আপনি হচ্ছে যে সব কোড মুখস্থ করার দরকার নাই, আপনি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস কোড গুলো মুখস্থ করবেন, মানে যেটা সবচেয়ে ফেমাস, মুখস্থ না, মানে দেখে যাবেন। আর আপনার যদি ধরেন ওয়ার্ডসওয়ার্থের ওটস টু ইমর্টালিটি, অথবা ওই আপনার এই শেলির ওট টু দ্য স্কাইলার, এটা যদি পড়া থাকে, অথবা ওট টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা যদি পড়া থাকে, তাইলে আপনি বুঝতে পারবেন। স্ট্রেঞ্জা বাই স্ট্রেঞ্জা পড়বেন, তো আমি একটু পরে দেখাবো। তো ওই সময়ে জাস্ট কিওয়ার্ড মনে রাখা, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিওয়ার্ড মনে রাখা। কিন্তু এই কিওয়ার্ড অন্য কোনো কবিতায় বা অন্য কবি, অন্য সাহিত্যিক লেখে নাই, এই সিলেবাসের মধ্যে এই লোকিয়ে কিওয়ার্ড ইউজ করতে পারে। কিওয়ার্ড পুরা কোড মুখস্থ করার দরকার নেই, কিওয়ার্ড কোড তার মুখস্থ করে না, জাস্ট জেনে নিলে হয়। তবে ওই কিওয়ার্ডটা মনে রাখা, কোড যদি মনে রাখতে পারেন, সব কোড মনে থাকবে না। তবে কোন ফেমাস কোডস যেটা হচ্ছে সবাই জানে মুখে মুখে, যেমন এই যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা আপনি জীবনও মানে আপনার এটা অস্বীকার করা যাবে না, এটা সবার মানে লিটারেচারে পড়েন, মানে এই লাইন আপনারা জানতে হবে। হ্যাঁ, আই এম মোর সাইন দেন সাইনিং, কিং লিয়ার যে কথা বলছে, এই টাইপের একটা আলাপ করছে, আমরা কোটটা দেখে বলবো। তো এই আলাপ আপনি মানে এটা আপনার অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, ম্যাকবেদের লাইন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা ওয়ার্ল্ড ফেমাস। এইগুলা আপনাকে হচ্ছে এটা জানতেই হবে, কিন্তু আমাদের ক্লাসের উদ্দেশ্য এর বাইরেও আপনারা জানতে হবে। এবং আমরা আরেকটা জিনিস বইলা দিই, আপনি যখন আমার ক্লাস করবেন না,
আপনাকে এটা আপনাদের জন্য, যারা ভর্তি হয়েছেন তাদের জন্য নির্দেশনা, যে আপনারা তো প্রথমে দেয়াই থাকবে যে আজকে কি পড়াবো, ঠিক আছে? তো আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনি যেটা পড়ছেন বা আপনার যে কাছে যে ম্যাটেরিয়ালস আছে সেটা নিয়ে এটা পড়ে আসবেন। এরপরে আমার ক্লাস যখন করবেন, সেখানে তো আমি প্রচুর অবজেক্টিভ থাকবে, একটা ক্লাসে 50টা অবজেক্টিভও থাকতে পারে, 75টা, মানে মিনিমাম 50টা বা এর আশেপাশে, বা মিনিমাম 25টা থাকবে। তো ওইগুলো আপনি সলভ করবেন। আপনি মনে করবেন যে আমি যখন আপনার ক্লাসটা নিচ্ছি তখন আপনার ওই টেক্সটটা শেষ, এটা আর পরীক্ষার আগে আর পড়ার দরকার নেই। পরীক্ষার আগে আপনি স্লাইডটা দেখে নেবেন, বা আপনাদের যে শীট, যদি কোনোটাতে শীট দরকার হয়, শীট যদি দেই, শীটটা দেখে নেবেন, স্ট্রোক গুলাই নেবেন। মানে এটা দ্বিতীয়বার পড়ার সময় নাই, আপনি যে দিনের ক্লাস ওই দিন হালকা দেখে আসবেন, এরপরে আপনি হচ্ছে যে আমার ক্লাস করবেন, ক্লাসেই আমরা ডিটেইল পড়াবো মোটামুটি। তো ওই 1-1.5 ঘন্টার ক্লাসে বা 1.5 ঘন্টার ক্লাস আপনি মনোযোগ দিয়ে করবেন, ওই 1.5 ঘন্টা মানে বেসিক্যালি আপনি আমার সাথে পড়তেছেন। বুঝা গেছে এই ব্যাপারটা? মানে আপনি কোনো সময় নষ্ট করা যাবে না, বেসিক্যালি ইটস নট আ ক্লাস, এটা হচ্ছে পড়া। মানে আপনি আর আমি একসাথে পড়বো। যেমন আজকে আপনাদেরকে আমি ওয়েটিং ফর গডও পড়াবো। ওয়েটিং ফর গডও আপনি, যেহেতু আপনি আগের প্রস্তুতি নিয়ে আসেন নাই, ঠিক আছে, আপনি আমার ক্লাস করছেন তো পরে স্লাইডটা একটু দেখে নেবেন, বা আপনার কাছে যে কন্টেন্ট আছে সেটা একটু দেখে নিলেন, শেষ। মানে আমার ক্লাসের পরে আপনি আর সর্বোচ্চ আধা ঘন্টা টাইম দিবেন ওয়েটিং ফর গডতে, এরপর আর টাইম দেওয়া যাবে না, কারণ আপনার সময় নাই। এটা ব্যক্তি অনুযায়ী ভ্যারি করে, তবে আমার ধারণা 1 ঘন্টা, আধা ঘন্টার বেশি টাইম দেয়, 1 ঘন্টা ম্যাক্সিমাম। এরপরে আপনি প্রথমে ক্যারেক্টার মুখস্থ করতে যান না, যে ক্যারেক্টারে কি। আপনি যদি এই বোকামিটা করেন, যে মনে করেন আপনি প্রাইড এন্ড প্রেজুডিস আগে পড়েন নাই, সানস এন্ড লাভার্স পড়েন নাই, হ্যাঁ, বা এই ধরেন হার্ট অফ ডার্কনেস পড়েন নাই, হ্যাঁ, অথবা ডেথ অফ দ্য সেলসম্যানস পড়েন নাই, কোনো কোনো অসুবিধা নাই। ডেট অফ দ্য সেলসম্যান আপনি অর্থ, মানে ক্যারেক্টার জানার দরকারই নেই, আপনি প্রথমে ডিটেল জানা যাবেন, সব সলভ করবেন, শেষে যায় ক্যারেক্টার যখন পড়বেন না, আপনার সব ইজি মনে হবে। আর প্রথম থেকে মুখস্থ করলে এটা একটা বৃথা, এবং আপনার মানে শুধু শুধু ইয়া নষ্ট হবে। আপনি যখন কাহিনী জেনে যাবেন, আপনার মধ্যে ক্যারেক্টার গুলো অটোমেটিক ঢুকে যাবে। পরে ডিটেল কোনো ক্যারেক্টারের দরকার থাকলে সেটা পরে দেওয়া থাকবে, স্লাইডেও দেওয়া থাকবে, যদি শীট দেই শীটেও দেওয়া থাকবে, পরে একবার চোখ বুলে নিলে হয়। প্রথমে ক্যারেক্টার্স পড়বেন না। এটা ক্যারেক্টার্স, এই যে আমি এখন যেই কথাটা বললাম, এই যে আমি অনেকগুলো স্টেপ পার হয়ে আসলাম না, এরপরে আপনি ক্যারেক্টার পড়বেন, অথবা এমসিকিউ সলভের পরে ক্যারেক্টারটা পড়বেন। অনেক জায়গায় বাজারের কোনো বই বই থাকতে পারে, বা আমিও আপনার ক্যারেক্টার ম্যাপ দিব, যে কার সাথে কার রিলেশন কি, এর সাথে এর রিলেশন কি, আবার এর সাথে এর রিলেশন কি। এই ম্যাপের ট্র্যাপে পড়া যাবে না, এটা একটা ট্র্যাপ। আপনি ট্র্যাপে পড়লে ওই ম্যাপ মুখস্থ করতে আপনার অবস্থা করুন হয়ে যাবে, যদি যেই টেক্সট আপনার পড়া নাই। টেক্সট পড়া থাকলে তো আপনি ভেরি গুড, কিন্তু ওই ম্যাপের ট্র্যাপে পড়া যাবে না। শেষের দিকে আমি যেভাবে বললাম ওইভাবে ইয়া মুখস্থ করতে হবে, এবং সব শেষে গিয়ে প্রচুর এমসিকিউ সলভ করতে হবে, এবং টি2 এ যে এক্সামের ব্যবস্থা করবে ওই এক্সাম দিতে হবে, এবং শেষে আপনি 100 নাম্বারের দেখি অ্যাটলিস্ট 2টা তো মডেল টেস্ট হওয়া উচিত, যেটা আপনি দিবেন। এই হচ্ছে অবস্থা। তো এই যে এটা আগে বইলা ফেলছি, যে হচ্ছে যে আপনি কিছু ইম্পর্টেন্ট কোর্স মনে রাখবেন, আর যেটা মনে রাখতে পারবেন না সেটা কিওয়ার্ডস মনে রাখবেন। এবার আমি যে পদ্ধতিটা এতক্ষণ বললাম, এটা আমরা হ্যামলেট নাটক আমরা কিভাবে পড়াবো, এটা একটা মানে নমুনা দেখাচ্ছি। প্রত্যেকটারই আমি একটা একটা নমুনা দেখাবো, কবিতার নমুনা দেখাবো, নাটকের নমুনা দেখাবো, তারপরে হচ্ছে এই আপনার নোভেলের নমুনা দেখাবো, এবং একটা নাটক আপনি আজকে পড়াবো, প্লে, ওটা পুরাটাই পড়াই ফেলবো, আর বাকিগুলো নমুনা। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার নাকি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আসেন আমরা হ্যামলেটটা কিভাবে সাজাইছি। মানে আপনি যদি এখানে যারা লাইভে আছেন তারা তো এভাবে পড়বেন, আর যারা ভর্তি হয়েছেন তারা তো আমার সাথে সাথেই পড়বেন। এখানে শেক্সপিয়ার সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, এটা আমরা প্রিলিতে পড়বেন, অলরেডি পড়ে ফেলছেন হয়তো। কিন্তু শেক্সপিয়ারের কথার বাইরে আমরা যেটা মানে মূল আমাদের যে 5টা নাটক আছে, এই যে হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, আর হচ্ছে টেম্পেস্ট, হ্যাঁ, আমরা হচ্ছে যে এই হ্যামলেটটা কিভাবে আপনাদেরকে পড়াবো, এটার একটা নমুনা, এটা একটা ফাইনাল ইয়া না, তো মানে ফাইনাল হবে। তারপর এই যে প্রথমে দেখবেন যে আপনি নামের মধ্যে কোনো মাহাত্ম্য আছে নাকি। সব নাটকের মধ্যে দেখবেন নামের মধ্যে একটা কাহিনী থাকে, নামের মধ্যে কিছু আছে। মিনস এ স্মল ভিলেজ দ্যাট ডাজ নট হ্যাভ ইটস ওন চার্চ, যেই গ্রামে কোনো চার্চ নাই, সেটাই হচ্ছে হ্যামলেট। জানেন এটার অর্থ? এটা এটা প্রথমে নাম, নামের পরে আপনারা একটু আগে আমি যেটা বললাম, আপনি এটার ব্যাকগ্রাউন্ড এন্ড কনটেক্সট জানবেন, এটা কখন লেখা হয়েছে, হ্যাঁ, তারপরে এটা জনরা কি, হ্যাঁ, তারপরে সোর্স কি এটার। যেমন এই যে অ্যামলেট, এই যে অ্যামলেট আছে না, লিজেন্ড অফ অ্যামলেট, এই একটা গল্প আছে, এই যেটা সোর্স হচ্ছে এটা,
স্যাক্সো গ্রামাটিকাস। এখান থেকে শেক্সপিয়ার পুরো কাহিনীটা নিছে, পুরো কাহিনীটা এটার সাথে 70% মিল আছে, বাকি 30% শেক্সপিয়ারের নিজের মানে সৃষ্টি। এই এইটা লিজেন্ড অফ হ্যামলেট, এটা আপনি মনে রাখলেন যে এটা কিন্তু শেক্সপিয়ার যখন নাটক লিখছে তার 400 বছর আগের একটা লিজেন্ড, ওই যে মানুষের মুখে ওরাল স্টোরি। এবং যে কোনো নাটক পড়েন আপনি, উপন্যাস পড়েন, এটা সেটিং আপনি জানা নিবেন, সেটিং কোন জায়গায় হয়েছে। যেমন এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে আমি এটা পড়ানোর সময় বলবো, এখানে হচ্ছে যে স্যাক্সো গ্রামাটিক্স হ্যামলেটের কিংবদন্তি যেটা, সেটার এই গল্পটা এখানে মানে আমি দিয়ে রাখছি, মানে আছে আর কি। এই ইয়াটা মানে গল্পটা আমি হয়তো বলবো না, কিন্তু আপনার এটা থাকলে জানা যাবে না, ওই গল্প আপনার জানা লাগবে না, তবে এখান থেকে যে আসছে এটা মনে রাখতে হবে। তারপরে মেজর থিম গুলা আপনি পড়লে বুঝবেন যে এখানে কি আছে, হ্যামলেটে ম্যাডনেস আছে, এখানে করাপশন আছে, কি কি থিম গুলা জানা। এই ক্যারেক্টার ম্যাপ আপনি শেষের দিকে দেখলে হবে, প্রথমেই ট্র্যাপে পড়া যাবে না। ক্যারেক্টার ম্যাপ দেখলেও হবে, না দেখলেও হবে, শেষের দিকে ক্যারেক্টার গুলো পড়লে হবে। কিন্তু ক্যারেক্টার ম্যাপ আপনি যদি মানে মনে হয় যে আপনি পুরাটা বুঝা গেছেন, একবার যদি তাকাইলেন প্রত্যেকটা ম্যাপ দেওয়া থাকবে। এরপর আমাদের অ্যাপ্রোচটা কি, আমাদের প্রত্যেক ইয়ার অ্যাপ্রোচ থাকবে, বিশেষ করে সব শেক্সপিয়ারের সব নাটকের এবং হ্যামলেটের সব নাটক এবং উপন্যাসের। প্রথমে আমরা একটা জেনারেল আইডিয়া নিব নাটক সম্পর্কে, যে হ্যামলেট কি, এটার গল্পটা কি, এই যে ছোট করে আমি গল্প এবং গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায় বলছে, এই যে 2-3টা স্লাইডে আমি এটা পড়ে ফেলবো একসাথে, হ্যাঁ আপনাদের সাথে, মানে এই যে পড়ে ফেললাম নাটক 4টা স্লাইডে শেষ। পরে আমি জাস্ট এই নাটক বুঝার জন্য, সামারিটা ডিটেল বুঝার জন্য আমি নোটেবল ক্যারেক্টার্স গুলো পড়ে ফেললাম এখানে। হ্যামলেটকে, ক্লডিয়াসকে, হরিশিওকে, ওফেলিয়াকে, গার্ট্রুডকে জানলাম। জানার পরে ফেমাস কোট যেটা যেটা সবাই জানে সেটা পড়ে ফেললাম, সব না, আরো কোট আছে সেটা পরে। যেমন এটা সবাই জানে, ফ্রেইলটি দাই নেম ইজ ওম্যান, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, ব্রেভিটি ইজ দ্য উইট অফ সোল। হ্যাঁ, টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, দ্যার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। এটা আমরা সবাই জানি, এগুলা হ্যামলেটের উক্তি। এটা আমরা হালকা দেখে নিলাম, জাস্ট জেনারেল আইডিয়া। তারপরে আরো দিয়ে একটা আমরা কোট দেখলাম, মানে ওগুলো ওখানে আছে। এবার আমরা ডিটেল সামারিতে যাব। ডিটেল সামারিতে কেমনে যাব, অ্যাক্ট বাই অ্যাক্ট, কোন অ্যাক্টে কি ঘটছে এই জিনিসটা আপনি, যেহেতু শেক্সপিয়ারের 5টা নাটক, অর্থাৎ এটা মনে রাখে একটু সোজাও, যে কোন অ্যাক্টে কি ঘটছে এটা হলে আপনি কোটটা বা কোন জায়গায় যদি আপনার, যদি আমার ধারণা টিচাররা অ্যাক্ট অনুযায়ী প্রশ্ন করবে না কোন অ্যাক্টে এটা হইছে, কিন্তু 5টা অ্যাক্টে কখন কি ঘটে এটা একটু আইডিয়া নিয়ে থাকলে ভালো, এবং অ্যাক্ট অনুযায়ী জানলে আপনার ক্রোনোলজিটা বুঝলে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কি। এই যে সিনটা, এখানে সিন আমি বললাম, দেন প্রথম একটা দ্য গোস্ট অ্যান্ড রিভিলেশন। প্রথম একটা, এই যে আমি প্রত্যেকটা ব্যাপার শিরোনামও দিয়ে দিব আপনাদেরকে। প্রথমে একটার মানে কি ঘটছে, গোস্ট এবং রিভিলেশন, মানে যে কে তার বাবাকে হত্যা করছে, মানে সেটা সে যায় না ফেলে। তারপরে অ্যাক্ট 1 চলতে থাকলো, তারপরে অ্যাক্ট 2 তে আইসা হ্যামলেটের ম্যাডনেস এবং পলিনিয়াসের স্কিম, তার যে ষড়যন্ত্র সেটাও ঘটে অ্যাক্ট 2 তে, চলতে থাকে ষড়যন্ত্র। 3 নাম্বার অ্যাক্টে যে দ্য প্লে উইদিন আ প্লে, সে একটা নাটক মঞ্চস্থ করে না, হ্যাঁ, ওই নাটকের মধ্যে নাটকের কারণেই সে ধরা পড়ে যে রিয়েল সিনার কে বা মার্ডারার কে। তারপরে পরের 4 নাম্বার একটা কি হবে, হ্যামলেটরে পাঠাই দেওয়া হয় এবং ওফেলিয়া পাগল হয়ে যায়। এটা হচ্ছে যে 4 নাম্বার একটা এই ঘটনাটা ঘটবে। তারপরে 5 নাম্বার ঘটে দ্য গ্রেভিয়ার্ড এন্ড দ্য ফাইনাল ডুয়েল, ওই যে দুইজনের সাথে যুদ্ধ হয়, ল্যাট্রেস আর হচ্ছে কার সাথে, হ্যামলেটের সাথে, এবং পরে আলটিমেটলি তো সব মারা যাবে, কে কি হবে। এই সেম ঘটনাটা আমরা, এই যে আপনি এই ফরম্যাটটা দেখছেন না, এটা আমাদের সব নাটকের ফরম্যাট এবং সব উপন্যাসেরও কাছাকাছি ফরম্যাট। উপন্যাস একটা দেখাবো, প্রাইড এন্ড প্রেজুডিস দেখালে আপনি বুঝবেন। এরপরে অ্যাক্ট 1 এর বাংলা, তারপরে অ্যাক্ট 2 এর বাংলা, অ্যাক্ট 3 এর বাংলা, অ্যাক্ট 4, অ্যাক্ট 5, এভাবে যাবে। যাওয়ার পর আপনারা একটা কুইক রিক্যাপও দিয়ে দিবে যে এই যে এই ঘটনাটা এই অ্যাক্ট গুলাতে ঘটছে। অ্যাক্ট 1 এ কি মার্ডার রিভিল হয়, অ্যাক্ট 2 তে হ্যামলেট পাগল এর অভিনয় করে, 3 নম্বরে ওই যে প্লে উইদিন আ প্লে, হ্যাঁ, 4 নম্বরে কি হয়, হ্যামলেটরে পাঠাই দেওয়া হয়, ওয়েলিয়াম ম্যাড হয়ে যায় এবং ল্যাট্রেস ফিরে আসে। 5 নম্বরে তো সব মারা যায়, একজন গাট্রুড হচ্ছে বিষ খায়, তারপর ওদের মধ্যে ডুয়েল হয়, হ্যাঁ, মৃত্যু পুরাটা। এবার বিখ্যাত কোড গুলো আপনার এখানে দেয়া থাকবে, যে 1 লাইন মিনিং, মানে এটার কোন জায়গায় বলছে এটা দেয়া থাকবে। কিছু জিনিস এই যে এটা এখন কোড পড়ার সুবিধা কি, আপনি অলরেডি কিছু জানা ফেলছেন, কিছু কোড আপনার আর পড়া লাগবে না। কিছু কোড এমসিকিউ,
এরপরে কিছু এমসিকিউ থাকতে থাকবে, এরকম এমসিকিউ, কিছু এমসিকিউ যেটা আপনি বুঝবেন না সেটার মধ্যে কিছু ব্যাখ্যাও দেওয়া থাকবে এমসিকিউর। তো এই করে এমসিকিউ চলবে। এরপরে যেটা করবে, আমি এতক্ষণ বিখ্যাত কোডগুলো আপনারা বলছি, হ্যাঁ, এরপর অ্যাক্ট অনুযায়ী কিছু কোড, এটা হচ্ছে যার টেক্সট পড়া আছে, এখানে আমি বলছি যে অলরেডি গিভেন কোনটা কোনটা অলরেডি আপনাকে যে কোডটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে কোড, কোড কিছু ইয়া অনুযায়ী কোড থাকবে একটু। এটা যদি আনইম্পর্টেন্ট কোড মনে হয় সেটা হচ্ছে আপনি জাস্ট ইয়াটা মনে রাখলে হবে যে এটা দেখলে বোঝা যায় কিনা, মুখস্থ করার দরকার নাই। অ্যাক্ট অনুযায়ী এখানে কোড দেয়া আছে যে অ্যাক্ট 4 অ্যাক্ট 5 কয়েকটা করে। এই হচ্ছে যে একটা ধরেন একটা আমরা ওই যে ইয়াগুলো সলভ করব, ওই যে এটা একটা নমুনা। এবং আপনি যারা এখানে ভর্তি হন না, যারা লাইভে আছেন, তারা হচ্ছে এইভাবে হচ্ছে যে পড়ার স্টাইল। এরপরে আসেন আমরা একটা হ্যামলেট দেখে ফেললাম যে আমরা এই পদ্ধতিতে যাব, যে পদ্ধতিটা আপনাকে বলা হয়েছে এটাতে যাব। এবার গ্রুপ বি তে, গ্রুপ এ শেষ, গ্রুপ বি তে দুইটা নোভেল আছে। একটা হচ্ছে গালিভার্স ট্রাভেল, সেটার নামগুলো একটু কঠিন টঠিন, এটা আজকের ক্লাসের জন্য দেখাইলাম না, মানে কিন্তু দুই নোভেলের পড়ার পদ্ধতি আমাদের সেম, যেমন জেন অস্টিন প্রাইড এন্ড প্রিজুডিস। তাহলে আমরা প্রাইড এন্ড প্রিজুডিসটা দেখি আমরা কিভাবে করছি। ঠিক একই রকম, মানে এখানে অবশ্যই ইয়া সম্পর্কে একটা তথ্য দেওয়া হবে, মানে এই যে জেন অস্টিন সম্পর্কে। তারপরে এই ইয়ার তো অনেক কাহিনী আছে, 20 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল তখন প্রথম। এই যে নাটকের নামটা, অরিজিনাল টাইটেল কি, হিস্টোরিক্যাল সেটিং, প্রাইমারি ফোকাস, ন্যারেটিভ স্টাইল কেমন, টোন কেমন, তারপর এটার বিখ্যাত লাইন দিয়ে শুরু হয় এটা। তারপর এটা সম্পর্কে আমরা প্রথমে একটা জেনারেল আইডিয়া নিব, জেন অস্টিনের প্রাইড এন্ড প্রিজুডিসে কি হয়, এই যে একটা নর্মাল আইডিয়া নিলাম। এরপরে নাটকটা প্রাইমারিলি বোঝার জন্য আমি হচ্ছে উল্লেখযোগ্য চরিত্রগুলার জাস্ট নাম জায়গা নিলাম। এই ক্যারেক্টার ম্যাপ দেখলে আপনার মাথা ঘুরাবে, এই জন্য এই ক্যারেক্টার ম্যাপ ডোন্ট ফলো দিস এটা বলা আছে। কিন্তু পরে যদি আপনার মনে হয় যে পুরোটা পড়ার পরে আপনি দেখে ইয়া করতে পারবেন, তাহলে করবেন, নাহলে বাদ। তারপর এই নাটকের থিম চমৎকার, ওই সময়ের পিরিয়ডের থিম গুলা। এরপরে আপনি হচ্ছে যে এই নাটকের তিনটা সরি নাটক বলতেছি, এটা নোভেল। এই নোভেলের তিনটা ভলিউম, ভলিউম 1 চ্যাপ্টার 1 থেকে 23, এটার আপনি হচ্ছে যে একবারে সিরিয়ালি জানা নিলেন যে এটার ঘটনা কি ঘটে, এবং এটার বাংলাও জেনে নিলেন, বাংলাটা আছে। তারপরে ডিটেল সামারিতে যা আপনি হচ্ছে যে একই রকম ভাবে ভলিউম 2 ও যাবে, বাংলা থাকবে, ভলিউম 3 ও যাবে, বাংলা থাকবে। এরপরে এমসিকিউ সলভ করবেন, এমসিকিউ সলভ করতেছেন 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 করতেছেন, করা শেষ। এই যখন আপনি এমসিকিউ সলভ করবেন এবং এখানে প্রচুর কোড থাকবে, কিছু কোড আপনার এমসিকিউ সলভ করতে যা মুখস্থ হয়ে যাবে, বাকি এবার আপনি ক্যারেক্টার গুলা পড়বেন। এখন যখন এমসিকিউ সলভ করছেন, ডিটেল সামারি জানা ফেলছেন, তখন আপনার এমসিকিউ সলভ করতে সুবিধা হবে। মানে এমসিকিউ সলভ আগে পরে পড়বেন, তখন ক্যারেক্টার বুঝতে সুবিধা হবে, সরি। এরপরে কোড, কোড গুলো এখন চ্যাপ্টার অনুযায়ী মোটামুটি একটু, মানে চ্যাপ্টার অনুযায়ী দিয়ে আছে, কিন্তু আমি ওখানে চ্যাপ্টারের নাম লিখি নাই। এটা হচ্ছে যে একটা পদ্ধতি দেখলাম নোবেল, আর একটা দেখালাম নাটক। এবার আসেন আমরা একটা কবিতা দেখি। কবিতার মধ্যে কারটা দেখাবো বলেন? প্যারাডাইস লস্ট। আচ্ছা, প্যারাডাইস লস্ট একটু দেখাইনি, কারণ লাইভে যারা আছে তাদের জন্য একটু প্যারাডাইস লস্ট অন্য কারণে দেখাইতে হবে, এটার পুরাটা দেখাবো না। তবে একটা জিনিস বললানি আপনাদেরকে, প্যারাডাইস লস্টের আপনাদের তো পরীক্ষায় দেয়া আছে হচ্ছে যে কোনটা, পরীক্ষায় দেয়া আছে হচ্ছে যে আপনাদের বুক 9 and 10, 9 and 10। কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে বুক 1-2 এর হালকা চ্যাট জিপিটি, অথবা আমি একটা লিঙ্ক দিব এখানে, ওই লিঙ্কে লিড চার্টস আছে, লিড চার্টস, ওখানে যায় আপনি হচ্ছে যে ডিটেলটা একটু, মানে অন্য বুক গুলাতে কি ঘটে এটা যাই না নেয়া, নাইলে আপনি 3-4 মানে 8-9-10 কন্টেক্সটটা বুঝবেন না, হালকা জাস্ট 4-5 লাইনে যাই না নিবেন। এই যে বুক 5 থেকে 6 কি ঘটে, 7 থেকে 8 কি ঘটে। নোবেলের ক্ষেত্রে চ্যাপ্টার মনে রাখা জরুরি না, নোবেলের ক্ষেত্রে লাগবে না, সাবিয়া। আচ্ছা, এরপরে 9-10 আপনার কি ঘটে, এরপরে আপনি একটা আউটলাইন পাইলেন। আবার অনেকে মনে করে যে, যারা মুসলমান তারা মনে করে যে বাইবেলের যে কাহিনী আদম হাওয়ার, এডামান ইভের আর ইয়ার সাথে একই, একই কাহিনী না, কাহিনী একই, কিন্তু ওটার আইডিয়াটা ডিফারেন্ট। এটা আইডিয়াটা আলাদা দেয়া আছে, কোরআনে মানব সৃষ্টি এবং মৌলিক পার্থক্য। এবং এরপরে আপনি হচ্ছে যে এবার থিমে গেলেন এবং ডিটেলস সামারি জানলেন, কিসের, দুইটার, এই যে 9-10-এর ডিটেলস সামারি জানলেন। শুধু ডিটেলস সামারি সাথে এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন, leadcharts.com। এখানে গেলে আপনি, কারণ প্রত্যেকটা বই 40-41 পেজ করে, একটা 40 পেজ আর একটা মানে 41 পেজ, সুতরাং এটা টেক্সট পড়াটা খুব কঠিন।
হ্যাঁ, 9টা 10 80 পাতা আপনি এটা বুঝা পড়া কঠিন। এই কারণে কিছু গুরুত্বপূর্ণ উক্তি বা কোনগুলা লাগবে সেটা, ইভেন কোনগুলা লাগবে আপনি যখন 9-10 কাহিনী পড়বেন, এই কাহিনীর মধ্যে আপনি যেটা একবারে ধরেন মানে মূল ঘটনা ঘটার সমুক্তিটা করতেছে, যে টার্নিং পয়েন্ট গুলা, ওই উক্তিগুলা গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন এই যে আপনার তারপরে থিম গুলা জানলেন, থিম গুলা জানার পরে আমি হচ্ছে যে এই যে বুক অনুযায়ী কোন কোন লাইনে কি গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে দিয়ে দিছি, তারপরে কুইজ চলতে থাকবে এরকম করে। এরপরে এই যে পুরা স্বর্গ, এটার দুইটারই স্বর্গ 9 এবং স্বর্গ 10, এটার আলাদা সামারি দেয়া আছে। এটা হচ্ছে তো, কিন্তু আমার এখানে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বেসিক মেসেজটা কি। বেসিক মেসেজটা হইলো যে আপনাকে ওই ইয়াটা জেনে নেয়া, মানে হচ্ছে অন্য বুক গুলাতে কি ঘটে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সামারিটা জেনে নেয়, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এবার আমরা হচ্ছে ধরেন কিডস দেখাবো, আরেকটা ইয়া দেখানোর জন্য শেলি। আচ্ছা শেলি দেখাই। আচ্ছা শেলির যে ঘটনা, যে আমরা কিভাবে মানে তার ধরেন শেলির নিয়া মানে শেলি পড়বো, আমরা প্রথমে একই রকম ভাবে ব্যাকগ্রাউন্ড এন্ড কনটেক্সট জানবো। জানার পরে দেখেন এখানে কোন জায়গায় আপনি পাবেন হচ্ছে যে এই ক্যান্টো অনুযায়ী, মানে ক্যান্টো, আবার কোন জায়গায় পাবেন স্ট্রেঞ্জা। অসুবিধা নেই, প্রথমে আপনার যদি কবিতা আগে পড়া থাকে ভেরি গুড, আপনি তো জানেনই, তাইলেও আপনি কি করবেন প্রথমে আপনি স্ট্রেঞ্জার সামারিটা পড়ে ফেলবেন। ওই স্ট্রেঞ্জার পুরো কবিতা সম্পর্কে আপনি মোটামুটি জানেন যদি আগে পড়া থাকে। ওই এরপরে ওই ক্যান্টোটা বা স্ট্রেঞ্জারটা একটু একবার রিডিং দিবেন সাথে সাথে। সব ওয়ার্ড গুরুত্বপূর্ণ না, আমি যখন পড়াবো আমি বলে দিব যে কোন লাইন গুরুত্বপূর্ণ। তারপরে সেকেন্ড ক্যান্টোতে যাবেন। এটার কাজই হচ্ছে প্রথমে কি বলছে এটা বুঝবেন, কারণ প্রথমে আপনার কবিতা বুঝার কাবিল হওয়ার দরকার নাই, কারণ আপনি তো আগে বুঝছেনই কবিতা, আপনি আপনার সিলেবাসে পড়ছেন এগুলা। এখন আপনি হচ্ছে প্রথমে সামারি পড়বেন ওই স্ট্রেঞ্জার, তারপরে ইয়াটা একবার হালকা রিডিং করবেন, বেশি বড় না। দেখছেন এই যে ক্যান্টো, এই যে ইয়াটা পড়বেন, তারপরে সামারি পড়বেন, তারপরে দেখবেন। এরপরে থিম জানবেন। থিম জানার পরে যে বেস্ট ওয়ার্ড গুলা, যেন এই কবিতাটা এই যে ধরেন ও টু দা মানে ওয়েস্ট উইন্ড, এই কবিতা মানে আমি আমার নিজের কবিতায় এখান থেকে 2বার লাইন ইউজ করছি, যেটা জানা যায় হয়তো ছাপা হয়েছে, আমার এখন মনে নাই, বা কেউ কেউ আবৃত্তি করছে। এই যে যে আপনার এই যে কিছু লাইন আছে খুবই, এই যে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এবং আপনি যখন পড়াবো তখন বুঝেন, ও লিফট মি অ্যাজ আ ওয়েভ, এ লিফ, আ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। কত চমৎকার লাইন! এই যে এই লাইন, এটা বিখ্যাত লাইন, এগুলো আপনার মনে রাখতে হবে। আপনি প্রথম কবিতার প্রথমে বিখ্যাত লাইনগুলো আপনি দেখে ফেলবেন, পরে হচ্ছে কিওয়ার্ড ইস্যু, কিওয়ার্ড মামলা। এখানে আমরা কিছু যে ওয়ার্ড গুলা মানে যে বিখ্যাত লাইনগুলো ছাড়াও একটু কম বিখ্যাত লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, মানে কবিতার মূল থিমের জন্য গুরুত্বপূর্ণ, যারা লাইভে আছেন তারা জানেন যে মূল থিমের সাথে গুরুত্বপূর্ণ লাইন আপনি মনে রাখবেন, সব লাইন মনে রাখার দরকার নেই। তারপর এটা যারা এমনিতে পড়ে বুঝবেন না তাদের জন্য বাংলাও দেয়া আছে, এমসিকিউ অনেকগুলো দেয়া আছে, আপনি হচ্ছে এমসিকিউ মোটামুটি সলভ করতে পারবেন। তো আমরা হচ্ছে যে চেষ্টা করবো যে যেহেতু 16টা ক্লাস, আমরা চেষ্টা করবো প্রতি ইয়াতে অ্যাটলিস্ট 2টা কবি বা সাহিত্যিক শেষ করার জন্য। কারণ হচ্ছে যে নাইলে তো আবার কাভারও করা যাবে না, আপনাদের হাতে অত সময় নেই। ও টু দ্য মানে টু স্কাইলার্কও একই, সেম সেম ভাবে দেয়া আর কি। তো একইভাবে আপনার আর ইয়া দেখাবো না, কিভাবে আপনার এই যে কোলরিজও আপনার একইভাবে দেয়া। কোলরিজটা স্ট্রেঞ্জার গল্পটা একটু বলি। এই যেন ব্যাকগ্রাউন্ড এন্ড কনটেক্সট জানলেন, কাহিনী সংক্ষেপ জানলেন, এরপরে পার্ট, ওখানে তো পার্ট 1 করে, মানে আপনার ইয়ার মধ্যে হচ্ছে পার্ট 1 পার্ট 2 করে, কোথায় ওই যে 7টা পার্ট আছে আপনার এই যে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। কুবলা খানের মধ্যে আবার হচ্ছে যে আপনার হচ্ছে যে মেজর এগুলো জানলেন। এখানে হচ্ছে ওপেনিং, কুবলা খানটা একটু মানে তিনটা ওপেনিং আর সেলভেজ, তিনটা পার্টে পড়া যায়। ডিজেকশন নোটটা হচ্ছে আপনার এই ডিজেকশনের নোটটা হচ্ছে যে পার্ট মানে কোন অংশে কি বলছে এভাবে পড়তে পারেন। আর বাকি কবিতাগুলা হচ্ছে যে আপনার স্ট্রেঞ্জা অনুযায়ী দেয়া আর কি, স্ট্রেঞ্জা, ঠিক আছে, স্ট্রেঞ্জা অনুযায়ী দেয়া। ধর আমরা যখন পড়াবো তখন বলবো এই হচ্ছে যে বেসিক কথাবার্তা এটা সম্পর্কে, কোনটা কিভাবে পড়বেন। তারপর আসেন এবার হচ্ছে গাইডলাইনের পরের পার্টে আমরা যাই।
রাইসা জিজ্ঞেস করছে যে এমন পার্ট করছে না, পার্ট অনুযায়ী যে ইয়া অনুযায়ী ভাগ করছে, শেক্সপিয়ার তো রেনেসান্সের সময়ের, রেনেসান্স বা এলিজাবেথান পিরিয়ডের সময়, ওখান থেকে একবার রোমান্টিক পিরিয়ড পর্যন্ত এখানে 50 নাম্বার। আবার হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড আর মডার্ন পিরিয়ড হচ্ছে যে 50 নাম্বার, 25 25 করে ভাগ করছে, এরকম এই আলাদা আলাদা করছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন। এবার আসেন গ্রুপ বি তে, আমি এই যে জন মিল্টনের কথা বললাম, এটা যখন পড়বেন গাইডলাইনের মানে এই যে আমার ইয়াগুলো পরামর্শগুলো হচ্ছে যে আপনি বুক 9 এবং 10 পড়ার আগে ওই অন্য প্যারাডাইস লস্টের বাকি বুকগুলো আছে না, 1 থেকে 12, 9 10 তো আছেই, এগুলা সামারি সংক্ষেপে 5 6 লাইনে জেনে নিবেন, তখন আপনার এই ইয়াটা বুঝতে সুবিধা হবে। কারণ ওখানে ব্যাক অ্যান্ড ফোর্থ একটা মামলা হয়। ব্যাক অ্যান্ড ফোর্থ মামলা মানে কি, মানে হচ্ছে যে প্রথমে পেছন মানে এখনকার মানে আগের ঘটনা বলে, তারপরে ওখানে ইয়া হয়, মানে মানে ইয়া ব্যাকগ্রাউন্ডে যায়, ব্যাক এন্ড ফোর্থ হয়। তো ওই ব্যাপারটা বোঝা দরকার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যাদের পড়া আছে, যেন টিংটার নেভে, এটা খুবই সোজা। এটা আপনি হচ্ছে যে মোটামুটি পড়লেও কাহিনী বুঝবেন, বা এটার গুরুত্বপূর্ণ লাইন বোঝা যায়। যেটা ওর টু দ্য ইমর্টালিটির পৃথিবী বিখ্যাত গুরুত্বপূর্ণ লাইন, ওই যে ফরগেটিং এর ওই লাইনটা, ওইগুলা গুরুত্বপূর্ণ লাইন পড়বেন। আর আপনার আমার পরামর্শ হচ্ছে 2টা কবিতাই পুরোপুরি পড়া আর কি, নিজে নিজে পড়তে পারলে ভালো। আর দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার যদি আপনার সময় না থাকে, এটা সবাই পারার কথা, সবাই পড়বেন, কিন্তু মানে না থাকলে সামারি ডিটেল পড়বেন। তবে এটা খুব বেশি বড় কবিতা না, খুব লেখার মাত্র 54 লাইন, ডিজেকশন নোট আরো ছোট। তো যেই কবিতাগুলো ছোট সেগুলো রিস্ক নিতে পারেন আপনি। তবে তবে আপনার এই যে শেলি, শেলির 2টা কবিতাই আপনি পড়বেন, 2টা। এবং জন কিটসের যে ওটস আছে, জন কিটসের ওটস নির্দিষ্ট করে বলে নাই, কিন্তু জন কিটসের ওটস আছে 6টা। এই 6টার প্রত্যেকটা ওটসই সোজা, এবং প্রত্যেকটা ওটসই হচ্ছে ছোট। ওট টু গ্রেশন আনা অল্প, এক পাতার মধ্যে। ওট টু অটাম 1 পাতার মধ্যে, মানে বেশিরভাগ ওডই ছোট। তা আপনি এগুলা পড়বেন, কিন্তু এগুলা কেন পড়তে বলতেছি একটু পরে টের পাবেন, পরের গুলা পড়বেন না। কারণ পরের অনেকগুলো আপনি স্কিপ করতে হইতে পারে, অথবা মানে সামারি পড়তে হইতে পারে। যেমন ধরেন আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং আর ম্যাথু আর্নল্ড। এখানের মধ্যে আমি যেগুলা কালার করছি, এই যে ইউলিসিস, টিটোনাস, মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এর, আর ম্যাথু আর্নল্ডের ডোবার বিচ, এইগুলা হচ্ছে একটু ছোট, এগুলা মিস দেওয়া যাবে না, এগুলা কবিতা সহ পড়বেন। আর বাকিগুলা হচ্ছে যারা আগের পড়া আছে তারা তো পড়বেনই, যাদের সময় আছে তারাও পড়বেন। আর যাদের সময় কম, যে আপনি মনে করতেছেন এটা একটু বড়, যেন ইন মেমোরিয়াম অনেক বড়, এটা বিখ্যাত লাইনগুলোই শুধু পড়েন। লোটাস ইটার একটা গল্পের মতো, এটা একটা গল্প, সুতরাং এটা পড়লেও সমস্যা নেই, গল্পের মতো পড়ে যাবেন, বেশিক্ষণ লাগবে না। কিন্তু রাব্বি বেন ইজরা, প্রা লিপোলিপি, তারপর হচ্ছে সার্তো, ডেল সার্তো, অ্যান্ড্রিয়া ডেল সার্তো, এই 3টা কবিতা একটু বড়, বুঝছেন? এই 3টা কবিতা একটু বড়। সিলেকশন বলতে, এটা সিলেকশন মানে এটা না যে এটা একটাই একটা বড় মানে শোকগাথা। সিলেকশন বলতে এখানে সিলেকশন কিছু বলে নাই পিএসসি, যে এটা থেকে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ, সুতরাং এটা পুরোটা পড়বে না, অথবা গুরুত্বপূর্ণ লাইনগুলো মনে রাখলে হবে, কারণ এটা একটু বড় বেশি। এটা গল্পের মতো, তাহলে এটাতে একটু আপনারা চাইলে কম জোর দিতে পারেন ইন মেমোরিয়ামে, তবে কাহিনীটা জেনে নিবেন, সামারি জেনে নিবেন। মানে কবিতা পড়ার ক্ষেত্রে কথা বলছি আর কি, যে কবিতা তো পড়া উচিত। এই 2টা একটু বড় হালকা, মোটামুটি বড় এই 2টা, কিন্তু এটা আবার ছোট, এটা পড়বেন। মাই লাস্ট ডাচেস, এটা প্রায় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে সব ইউনিভার্সিটি সিলেবাসে থাকে, অন্যগুলাও থাকে। তবে যাদের আগে পড়া আছে তারা তো অবশ্যই পুরোটা পড়বেন, যাদের পড়া নাই তারা এটা সামারি জানবেন। যদি আপনার সম্ভব হয় একবার চোখ বুলে নিবেন, খালি এই যেগুলা আমি গোল দাগ দেই নাই, এগুলোর কিওয়ার্ডস গুলা জেনে নিবেন, কিওয়ার্ডস মানে পুরো লাইন মনে লাগবে, কিওয়ার্ডস, যে এই কিওয়ার্ডস থাকলে আপনি যেন বুঝতে পারেন, যে গেস করতে পারেন এই লাইনটা এখান থেকে দিচ্ছে। ফিগার্স অফ স্পিচ পড়তে হবে না ওইভাবে রাইসা, তবে ফিগার্স অফ স্পিচ এরকম আসতে পারে, ধরেন কোন ইয়া থেকে কোনো গুরুত্বপূর্ণ ফিগার্স অফ স্পিচ আছে, যেমন কবিতার মধ্যে বেশি আসবে, সেইগুলা হচ্ছে যে আপনার আহ পড়তে হবে, মানে ওইগুলা ওই কনটেক্সট অনুযায়ী জানতে হবে, কিন্তু আলাদা করে পড়তে হবে না। আলাদা করে তো আপনি পিলির জন্য পড়বেনই। তো গ্রুপ এর এই যে এই 2টা যে নোবেল আছে গ্রুপ এতে, চার্লস ডিকেন্স আর থমাস হার্ডি, এটা আমি ওই যে আপনি প্রাইড এন্ড প্রিজুডিস দেখছেন না, ওইটার মতো একই সিস্টেমে আমরা পড়াবো।
এটা তো আমার খুবই চমৎকার, মানে টি.এস. ইলিয়ট আমার সবচেয়ে প্রিয় কবি। মানে ওনার তো এই দুইটা কবিতা মানে পুরো মডার্ন এইজ, এটা দিয়ে বোঝা যায়। মানে এই দুইটা এখানে মিস করবেন না, মানে কোনো এক্সামিনার এখান থেকে প্রশ্ন দেওয়া মিস করবে না, পারলে দুই একটা বাড়াই দিবে টি.এস. ইলিয়ট। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। আর ডব্লিউ.বি. ইয়েটস এর সিলেকশন বলছে, সিলেকশনের মধ্যে আমি এখানের মধ্যে 7টা কবিতা দিছি, আর হয়তো দুইটা পারবে, ম্যাক্সিমাম 9টা, এর বেশি আর পড়ার দরকার নাই। প্রশ্ন মিলে এগুলা থেকে হবে। দ্য লেক আইল অফ দ্য ইনিসফ্রি, হোয়েন ইউ আর ওল্ড, দ্য সেকেন্ড কামিং, সেলিং টু দ্য বাইজেন্টিয়াম, অ্যামং দ্য স্কুল চিলড্রেন, ইস্টার। এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এই তিনটা খুবই ভিভিআই, এখান থেকে প্রশ্ন হবে। বুঝছেন, এই তিনটা খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন হবে। আর একটা পরের গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, আর বাকি দুইটা হতে পারতে পারে। টোটাল আপনি 9টা কবিতা পড়বেন এখান থেকে, বেশি পড়ার দরকার নাই। এবার গ্রুপ বি তে আপনার মডার্ন এইজের ইয়া আছে, মানে নোভেল সানস এন্ড লাভার্স, একই পদ্ধতিতে প্রাইড এন্ড প্রিজুডিসের মতো আমরা পড়বো। কিন্তু এই তিনটাতে কেউ চাইলে রিস্ক নিতে পারেন, আপনার যদি মন চায় তাহলে এই তিনটা আপনি পড়তে পারেন, কারণ এই তিনটা ছোট নোভেল। যদি আপনার পড়ার সময় না থাকে, ঠিক একই পদ্ধতিতে যাবেন, আগের পদ্ধতি যেমনি এমনি যাবেন। স্যামুয়েল বেকেট, ওয়েটিং ফর গডো, এটা আমি আজকের ক্লাসে পড়াই ফেলবো। আমরা এখন হচ্ছে যে আমাদের আপাতত ধরেন পরামর্শ ইয়া শেষ, আপনাদের এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন, আর নাহলে ক্লাসে শেষও করতে পারেন। আমরা হচ্ছে ওয়েটিং ফর গডোটা 2 মিনিট বিরতি দিয়ে তারপর শুরু করব, 2 মিনিটের বিরতি। এরপর আমরা ওয়েটিং ফর গডোটা পুরাটা আজকের ক্লাসেই পড়ে ফেলবো, মানে এটা যেন আমার পরে কষ্ট করা না লাগে। এবার আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি সোফার, বলেন। আবিয়া লিটারারি ডিভাইস পিলির ক্লাসে পড়াবে, পিলির ক্লাস। নাবিলা বলছে কিভাবে পড়লে ভাইবার জন্য কভার হয়ে যাবে, এটা এই যেভাবে পড়তেছেন এভাবে পড়লে ভাইবা কভার হওয়ার কথা। হ্যাঁ, শীট দেওয়া হবে, যে আমার মূলত অনেকে বলছে শীট দেওয়া হবে কিনা। হ্যাঁ, শীট দেওয়া হবে। শীট বলতে এই যে স্লাইডের মধ্যে সব দেওয়া থাকবে, স্লাইডে থাকবে। কোনো জায়গায় আমি যদি মনে করি যে এটা শীটও দেওয়া দরকার, স্লাইডের সাথে অনেকগুলো শীটও দেওয়া থাকবে। পিডিএফ, হ্যাঁ পিডিএফ দেওয়া থাকবে। সিলেবাসের বাইরে থেকে পড়তে হবে না। সামিয়া, ক্লাস প্রতিদিন হওয়ারই চান্স বেশি, তবে শুক্র শনিবার ক্লাস হবে না। বাকি 5 দিনই ক্লাস হইতে পারে, যদি কোনো স্পেশাল বন্ধ না থাকে বা আমি বিরতি না দিই। 5-6 তারিখের দিকে হয়তো 2 একদিন গ্যাপ থাকতে পারে, এছাড়া টানা হয়ে যাবে। ধরেন 16টা ক্লাস আগামী মাসে 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। 1 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে ক্লাস খতম। আলাদা টেলিগ্রাম গ্রুপ করলাম, সমস্যা নাই, করা যাবে। এটা আমি অ্যাডমিন, আমাদের অ্যাডমিনের লোকজন আছে, ওরা শুনতেছে হয়তো, করবে আলাদা টেলিগ্রাম গ্রুপ। উর্মি, আপনার যেটা খুশি, যেটা দিয়ে আপনি শুরু করলে সুবিধা হয় সেটা দিয়ে করেন। তবে প্রথমে বড় বড় কবিতা, ইন মেমোরিয়াম, তারপরে হচ্ছে যদি আপনার এই যে গালিভার্স ট্রাভেলস পড়ানো থাকে, আপনি ওগুলাতে যায়েন না, আগে সোজাগুলা দিয়ে শুরু করেন। নুসরাত বলছে লেকচার বুক, লেকচার বুক মানে আমাদের স্লাইডই লেকচার বুক, স্লাইডের মধ্যে থাকবে আর কিছু শিটও দেওয়া থাকবে, আর মডেল টেস্ট নেওয়া হবে শেষের দিকে। আর কোনো প্রশ্ন? রাইটার সম্পর্কে আপনি তো পিডিতে পড়বেনই, তবে রাইটার সম্পর্কে হালকা জেনে যেতে পারেন। আমার ধারণা রাইটার সম্পর্কে প্রশ্ন হবে না, কন্টেন্ট নিয়ে প্রশ্ন হবে। শেক্সপিয়ার, যেহেতু শেক্সপিয়ার, শেক্সপিয়ার সম্পর্কে একটু জানা যেতে পারেন। আর বাকিরা হচ্ছে যে রাইটার সম্পর্কে হালকা একটু তথ্য আমি দিব, তবে আমার ধারণা রাইটার সম্পর্কে ওরা কন্টেন্ট, রাইটার সম্পর্কে না, কন্টেন্ট সম্পর্কে প্রশ্ন হবে। রাইটারের ডেট অফ বার্থ, এখানে তো রাইটার অল্প কয়েকজন আছে, এটা তো আপনি এমনিতেই ডেট অফ বার্থ অনেকে জানেন, বাকিগুলো দেখে নিন। সাবজেক্টিভ ক্লাস টোটাল 16টা, 16টা, 16টা বা প্লাস মাইনাস হবে, মাইনাস হবে না, প্লাস হবে আর কি, দরকার হইলে 2-1টা বেশি হইতে পারে। একজন বলছে ইয়েটস এর স্লাইডটা আরেকবার দেখাইতে, এই যে দেখাইলাম, আপনি স্ক্রিনশট নেন, সমস্যা নেই। প্রিলির জন্য ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট না, যেমন শেক্সপিয়ার বা কয়েকজন ছাড়া বাকিদের ডেট অফ বার্থ পরীক্ষা আসবে না। কিন্তু রিটেনে তো আছেই কয়েকজন, ওই কয়েকজন একটা জানি না নিলেন, তবে আমার ধারণা ডেট অফ বার্থ থেকে প্রশ্ন হবে না।
মিম এটা রেকর্ড থাকবে এবং এটা লাইভও যাচ্ছে মনে হয়। আর এই ক্লাসটা যেহেতু ওয়েটিং ফর গডও আজকে পড়াই ফেলতেছি না, ওয়েটিং ফর গডও পরে পড়াবো নাকি আবার রিপিট করবো নাকি জানি না, তবে এই ক্লাসটা দেয়া থাকবে ওরিয়েন্টেশন হিসেবে, ওয়েবসাইটে দেয়া থাকবে। এবং এটা যেহেতু লাইভ যাচ্ছে, এটা তো ফ্রি, সবাই এমনিতেই পাবেন। হ্যাঁ, প্রিন্ট করে নিতে পারবেন। আর আমি চেষ্টা করব কি, স্লাইডে যা দেয়া আছে না, ওইটারই একটা পিডিএফ কন্টেন্ট দিয়ে দিতে, মানে A4 সাইজের পেপারে, তখন আপনি 2-3 পেজ বা 4-5 পেজ প্রিন্ট করলে হয়ে যাবে। স্লাইড তো প্রিন্ট করলে আপনার অনেক স্লাইড প্রিন্ট করতে হবে, তখন আপনার খরচ বেশি হবে। তো আমরা 2 মিনিটের বিরতি নেই, তারপরে হচ্ছে যে আমরা শুরু করি, ঠিক আছে? অনেক প্রশ্ন করছেন, সবগুলারই আশা করি আনসার দিতে পারছি। এটা আমি অবশ্য জানি না, এই ব্যাপারে আমার কাছে তথ্য নাই। উর্মি, আপনি একটু অ্যাডমিনে কথা বলেন, মনে হয় মানে যারা ভর্তি হয়েছে তাদের তারা মনে হয় এমনিতে করতে পারবে বা কি যেন, আমি মানে এটার জন্য আলাদা কিছু আছে নাকি আমি অবশ্য খুব জানি না। ঠিক আছে, আপনি হচ্ছে, আমরা 2 মিনিটের একটু বিরতি নিব, তারপর শুরু করতেছি। হ্যাঁ, ওয়েটিং ফর গডও। আচ্ছা ঠিক আছে, কথা ঠিকঠাক মতো শোনা গেলে আমরা শুরু করি। থ্যাংক ইউ, ঠিক আছে। এখন আমরা এই ওয়েটিং ফর গডও শুরু করার আগে আমরা একটু করে পোস্ট মডার্ন পিরিয়ড সম্পর্কে দুই একটা স্লাইড, আমি 3-4টা দিছি, 4-5টা, মানে সম্পর্কে, পোস্ট মডার্ন পিরিয়ড সম্পর্কে, কিন্তু দুই একটা স্লাইড আমি একটু বলবো, কেন আপনি যেন মানে কন্টেন্টটা টের পান যে ওয়েটিং ফর গডের কনটেক্সটটা কি, মানে কেমনে কোন কনটেক্সটে নাটকটা শুরু হইলো। তো দুই একজনের কাছে ক্লাস কেমন মনে হয়েছে সেদিকে আমার বলবেন, কারণ হচ্ছে যে আমি তাহলে ওই পরের ক্লাসগুলো ওইভাবে সাজাবো। এই নাটকটা খুবই সোজা পড়াইলে আমি চাইলে 10-15 মিনিটে পড়াই দিতে পারি, আবার গভীর ভাবে পড়াইলে অনেক বড়, চাইলে 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়ানো যাবে। তো আমি চেষ্টা করবো এই নাটকটা আপনাদের 1 ঘন্টা বা 1.25 ঘন্টা 45 মিনিটের মধ্যে পুরাটা অবজেক্টিভ সহ পুরাটা শেষ করতে, এটা আমার টার্গেট। তো আপনি এই জন্য মানে একটু অনেকের কাছে যারা আগে পড়েন নাই তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো যতটুকু সহজ করা যায়। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ওয়ার্ল্ড ওয়ার 1 যখন হয়েছে না, তখন এই যে ওয়ার্ল্ড ওয়ার 1 এর আগে একটু আগে থেকে মডার্নিজম শুরু হয়েছে এবং মডার্ন পিরিয়ড শুরু হয়েছে। তারপরে পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা লস জেনারেশন তৈরি হয়, এবং যুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে মানুষের মানে মানুষ চিন্তা করছে কি, যে আমাদের যে ট্রেডিশনাল যে বিশ্বাস, যে ভ্যালু, যে ধর্ম, যে সোশ্যাল নর্মস, যে কমিউনিটি, এই সব কিছু তো ভেঙে গেল। আমাদের যে নীতি কথা, এগুলো তো কোনো মানে আর মূল্য নাই। যে নীতি কথা, যে সোশ্যাল স্ট্রাকচার, যে রিলিজিয়ান, যে নৈতিকতা, আপনার যুদ্ধ থামাইতে পারলো না। তাহলে ওই নৈতিকতা দিয়ে আমি কি করব? এই কারণে আপনি দেখবেন যে মানুষের মধ্যে বিশ্বাসের কমতি শুরু হয়েছে, মানুষ ডিসওরিয়েন্টেড হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এবং এই একই রকম প্রভাব লিটারেচারে পড়া শুরু করছে। এই প্রবণতাটা আরো এক ধাপ আগায় গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আরো এক্সট্রিম ফর্মে। সেম প্রবণতা আর একটু ডিফারেন্ট। এবং মডার্ন, আপনার মডার্ন এই যে আমরা যে নাটকটা পড়বো ওয়েটিং ফর গডও, এটা মূলত মডার্ন প্লে উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট মডার্ন প্লে। এখন পোস্ট মডার্ন কেন আবার, এটা হচ্ছে যে পোস্ট মডার্ন নাটকের একটা শুরু, মানে হচ্ছে যে ধরেন এটার সূত্রপাত ঘটায়, অথবা পোস্ট মডার্নের এটারে প্রিকার্সর বলে। এই জন্য পোস্ট মডার্ন পিরিয়ডে আসলে তাহলে আপনার বৈশিষ্ট্যটা কি, লিটারেচার কেমন হয়, সেটা আপনি জানলে আপনার এই নাটকটা বুঝতে সুবিধা হবে। আমি দুই একটা জিনিস জানাই আপনাদের। এর হিস্টোরিক্যাল কনটেক্সট কি হয়, এই নাটকটা লেখা হয়েছে যে 1948 সাল থেকে শুরু করে 49 সাল, এই সময়ের কালে, এবং 53 সালে হচ্ছে যে এটা মঞ্চস্থ হয়, 55 সালে এটা ইংরেজিতে অনুবাদ হয়, এবং অনুবাদটা কে করে, লেখক নিজেই করে। তো এই সময়কালটা চিন্তা করেন, এটা হচ্ছে যখন লেখা হয় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। এই যে দেখেন যে আফটার ম্যাথ অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই সময়ে সোসাইটিতে র্যাপিড চেঞ্জ হয়।
হলোকাস্ট হয়, হলোকাস্ট। আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্ট হয়েছে, হিটলার অনেক ইহুদি মেরে ফেলছে। তারপরে হিরোশিমা নাগাসাকিতে বোম্বিং হয়েছে, লিটল বয় প্যাটম্যান, লিটল বয়। তারপরে হচ্ছে যে পলিটিক্যাল টেনশনস অফ কোল্ড ওয়ার, এরপরে কোল্ড ওয়ার শুরু হয়েছে, স্নায়ু যুদ্ধ। মানুষের যে আইডিয়া অফ হিউম্যান প্রোগ্রেস এন্ড রেশনালিটি, মানুষের যে যৌক্তিকতা এবং মানুষের যে হিউম্যানের যে উন্নতি, ওই আইডিয়া সম্পর্কে মানুষ ডিজিউলেশন হয়, মানুষের স্বপ্নভঙ্গ হয়ে যায়। এবং এই প্রোগ্রেস এবং রেশনালিটি ছিল এনলাইটেনমেন্ট। কান্ট যে এনলাইটেনমেন্ট শুরু করছে, ইমানুয়েল কান্ট, এবং এই মডার্নিজমের যেটা সেন্ট্রাল ছিল সেটা সম্পর্কে মানুষের ডিজিলিউশন ঘটে। এই সময় আপনার কনজিউমারিজম, গ্লোবালাইজেশন, ডিজিটাল টেকনোলজি, তারপর পোস্ট কলোনিয়াল স্ট্রাগল, কলোনিগুলা ভেঙে গেছে, মানুষ পোস্ট কলোনিয়াল স্ট্রাগল শুরু করছে, এলজিবিটি কিউ মুভমেন্টস শুরু হয়। এই সবগুলা চিন্তা মানুষের, হ্যাঁ, একবারে তার মডার্ন পোস্ট মডার্ন থটকে হচ্ছে যে শেপ দেয় একটা। এই কনটেক্সটে, এই হিস্টোরিক্যাল কনটেক্সটে পোস্ট মডার্ন লিটারেচার গুলা কেমন, এই পোস্ট মডার্ন লিটারেচার গুলার মধ্যে এই গ্রুপটা আজকের জন্য আমাদের লাগবে। যেমন পোস্ট মডার্ন লিটারেচার আপনার আইরনি ইউজ করে, হিউমার ইউজ করে, এবং প্লেফুলনেস থাকে এখানে। এবং সে এস্টাবলিশ যে নর্মস আছে, এস্টাবলিশ যে রিলিজিয়ান আছে, এবং সেটাকে কোশ্চেন করা শুরু করে। আপনি এই নাটকে দেখবেন যে আমরা যে প্লেটা পড়বো এটার মধ্যে এরকম একটা ব্যাপার আছে। আর কি ব্যাপার আছে? ফ্র্যাগমেন্টেশন বা নন লিনিয়ার ন্যারেটিভস, এটা একটা পোস্ট মডার্ন এই যে ইয়ার বৈশিষ্ট্য। কিন্তু আপনি দেখবেন যে পোস্ট মডার্নে ফ্র্যাগমেন্টেশন বলতে এখানে তো ওই নাটকের ট্রেডিশনাল প্লট স্ট্রাকচার ভাঙা যায়। এটা মডার্ন নাটকের বৈশিষ্ট্য যে আপনার এই যে আপনার অ্যারিস্টটল যে ইউনিটি অফ প্লেস টাইম এর কথা বলছে, সেটা আর মানে না। নাটকের যে প্লট থাকার কথা মডার্ন, এই যে প্লট টট থাকবে, প্লট নাই, পোস্ট স্ট্রাকচারালিস্ট হয়েতে চলে যায়। আমার কথাটা অনেকটা ইংরেজি লিটারেচারে যারা ভালো পড়ছেন তারা হয়তো টার্ম গুলা বুঝতে পারবেন, কেউ না বুঝলে পরে জিজ্ঞেস করেন। কারণ হচ্ছে আমি কিন্তু এখন লিটারেচারের ধাঁচে, একাডেমিক ধাঁচেই চলে যাচ্ছি। মানে এখন আর বিসিএস এর ওই যে ট্রেডিশনাল মানে ইয়ার ক্লাসের মতো না যে আপনি অবজেক্টিভ পড়বেন বা ইয়া, এটাও অবজেক্টিভ, কিন্তু এই জিনিসগুলো না জানলে আপনার প্রশ্ন আনসার করা কঠিন হয়ে যাবে। আমার কি কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? ভেরি গুড। ওকে, এরপরে এখানে আরো কিছু ঘটে যে ইয়া মানে ইন্টারটেক্সচুয়ালিটি, তারপরে স্কেপটিসিজম অফ গ্র্যান্ড ন্যারেটিভস, এগুলার এই নাটকে এই বৈশিষ্ট্যটা নাই। এই জন্য আমি জাস্ট দিয়ে রাখলাম, কিন্তু এটা লাগবে না আমাদের, বুঝছেন? মানে এই পোস্ট মডার্ন কোন বৈশিষ্ট্যটা লাগবে শুধু সেটা নিয়ে আলাপ করলাম, কিন্তু ইয়ার স্লাইডটা দিয়ে রাখলাম আপনাদেরকে, অসুবিধা নাই। পোস্ট মডার্ন প্লে রাইটস, এর মধ্যে গুরুত্বপূর্ণ প্লে রাইটস হচ্ছে যে এই যে হ্যারোল্ড পিন্টার, এডওয়ার্ড আলভি, স্যামুয়েল বেকেট। স্যামুয়েল বেকেট এর আমরা আজকে তাকে নিয়ে কথা বলবো। উনি হচ্ছে যে 1906 সালে জন্মগ্রহণ করছে, 1989 সাল, মানে আমি যেদিন জন্মগ্রহণ করছি আমার জন্মের পরে সে মারা গেছে। এটা আমি আমি মনে রাখার জন্য এটা মনে রাখি আর কি। আমার জন্ম হয়েছে আর ওই দিন ইয়াতে হয়ে গেছে গা। আপনি আমার জন্মদিনও মনে রাখতে পারেন, বুঝছেন? তারপরে কে হচ্ছে যে এই যে 1969 সালে একটা গুরুত্বপূর্ণ সাইন্টিফিক ঘটনা ঘটে, কি কেউ বলতে পারবেন? অ্যাপোলো 11 মনে আছে কারো? মানুষ চাঁদে যায় 1969। গণ অভ্যুত্থান হয় 24-এর মতো। 1969 এই আইরিশ নাট্যকার, কবি এবং মঞ্চ পরিচালক এই লোক নোবেল পায়। আমি এই কন্টেক্সট গুলো কেন বললাম যেন আপনার মনে থাকে, যে অ্যাটলিস্ট তার সম্পর্কে বেসিক আইডিয়াটা যেন মনে থাকে। এবং সে হচ্ছে জেমস জয়েসের নাম শুনছেন আপনারা? তার কোনো লেখা পড়ছেন কেউ? ইউলিসিস পড়ছেন কেউ? দ্য পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, বিখ্যাত। এর সহকারী হিসেবে কাজ করতেন জেমস জয়েসের, এবং তার সাহিত্য জীবনে এটার গভীর প্রভাব আছে জেমস জয়েসের। এবার আসেন আমরা ওয়েটিং ফর গডো। ওয়েটিং ফর গডো সম্পর্কে আমরা প্রথমে প্রাইমারিলি হালকা একটু জানবো। আমি যে ধাপে ধাপে যাচ্ছি আপনি আমার সাথে ধাপে ধাপে যান, প্রথমে বেশি গভীরে যাওয়ার চেষ্টা করেন না, কারণ আমি এটার অনেক গভীরে যাইতে পারবো ইনশাল্লাহ,
কিন্তু অনেক গভীরে গেলে আপনার জন্য কঠিন হয়ে যাবে, কারণ আমি থিওরি মিওরি নিয়ে আইনা এটারে আরো কঠিন করতে পারবো, কিন্তু এত কঠিন না। মানে আমি থিওরি বলবো কিন্তু আপনার জন্য থিওরিটা সোজা করে দিব। এরকম জায়গায় যাব না যেটা পরীক্ষা আসবে না। ওয়েটিং ফর গডো, প্রথমে এই ওয়েটিং ফর গডোর আমরা একটা ছোট একটা কাহিনী ছোটভাবে জানবো, এরপরে বড় ভাবে জানবো, ঠিক আছে? এর ফলে সুবিধা কি হবে আমার? সুবিধা হবে যারা কখনোই নাটক পড়ে না, এই নাটক সম্পর্কে যাদের আইডিয়া নাই, যাদের সিলেবাসে এটা ছিল না, তারা একটা পথ পাবে, সে এটার সাথে একটা স্টার্টিং ওপেনিংটা তার ভালো হবে। কারণ ক্লাস তো সবার জন্য, বুঝেন নাই? যার সিলেবাসে আছে তার জন্য, যার সিলেবাসে নাই তারও জন্য। থিওরি ওইভাবে আসবে না, তবে রিলেটেড, মানে ওটা বুঝলে আপনার জ্ঞান এবং মানে লিটারেচারের সাথে রিলেট করতে সুবিধা হবে এবং আপনার জন্য উপকার হবে, এটা আর কি। দেখেন প্রথমে আমরা একটা নর্মাল আলাপ করব। দুই বন্ধু স্ট্রাগন আর ভ্লাদিমির, ভালো করে মনে রাখেন, স্ট্রাগন এবং ভ্লাদিমির দুই বন্ধু। নাটক সম্পর্কে আমরা অনেক কথা বলবো কিন্তু পরে, আগে জাস্ট যারা পড়েন নাই তারা এই কাহিনীটা জানে। যারা বহু বছর ধরে একে অপরকে চেনে, তারা একটা সন্ধ্যায় এক গাছের নিচে গর্ডো নামের কারো প্রতীক্ষায় অপেক্ষারত। তাহলে দুই বন্ধু, নাম কি? ভ্লাদিমির এন্ড স্ট্রাগন। তারা গর্ডো নামে এক লোকের জন্য অপেক্ষা করতে থাকে একটা গাছের নিচে, রাস্তায়। এরপরে নাটকের একটু পরে দুইজন লোক ঢুকে ওখানে, একজনের নাম পুজো, আরেকজনের নাম লাকি। পুজো হচ্ছে যে তারা পরস্পর মালিক এবং গোলাম, পুজো হচ্ছে যে মাস্টার এবং লাকি হচ্ছে স্লেভ, তার দাস। এই দুইজন ঢুকে, তারপর এরা আবার স্টেজ থেকে চলে যায় নাটকের ইয়া থেকে। এরপর দুইজনের প্রস্থানের পর একটা ছেলে ঢুকে এসে স্ট্রাগন এবং ভ্লাদিমিরকে জানায় যে যে তারা যে গডোর জন্য অপেক্ষা করছে, এই গডো আজকে আসবে না, আগামীকাল আসবে। বালকটি বলে গেলেও তারা অপেক্ষা করতে থাকে। পরের দিন একই স্থানে একই সময়ে আবার অপেক্ষা করতে থাকে শুধু। পরের দিনও ঘটনা একই ঘটবে, যে তারা গাছের নিচে, যে গাছের নিচে তারা অপেক্ষা করতেছিল সেখানে দুই তিনটি পাতা গজাবে, এটাই চেঞ্জ হয়। স্টেজে চেঞ্জ কি হবে? গাছটা ছিল এরকম, এই যে কিচ্ছু নাই, দেখছেন? কিচ্ছু নাই। পরের দিন দেখবেন দুই একটা পাতা মানে জন্মাইছে গাছে। এবং যে পুজো আসছে সে আবার খুব, সে তার বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু পরে পড়বো, আগে জাস্ট জেনারেল আইডিয়াটা শুনেন। পুজো অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে আসে, আর লাকি বোবা হয়ে যায়। তারপরে কিছু আলাপচারিতার পর তারা চলে গেলে আবার বালকটি হাজির হয়, আবার একই কথা বলে, ওই ছেলেটা আবার আসে। চেঞ্জ কি হয়? গাছের দুইটা পাতা জন্মায়, আর হচ্ছে পুজো এবং লাকি বোবা এবং অন্ধবেশে হাজির হয়। তারপরে গডো আবার আসে, মানে গডো না, সরি, ছেলেটা আবার আসে, গডোর কথা বলে আজকে আসবে না, উনি আগামীকাল আসবে। স্ট্রাগন এবং ভ্লাদিমির পূর্বের ন্যায় অপেক্ষা করতে থাকে, সিগনেচার যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। এটা হচ্ছে একটা গল্প আমরা শুনলাম। এবার আমরা আরেকটা তথ্য দেই। এই নাটকটা যখন আপনার 1953 সালে যে মঞ্চস্থ হওয়া শুরু হয়েছে, এই নাটক এত বেশি জনপ্রিয় হয়েছে যে এটার অন্য একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আপনাদের না জানলেও হবে, যে তার অন্য দুইটা লেখার হতাশা থেকে এই নাটক তৈরি হয়েছে, যেটা একটা, মূলত সে নোবেলিস্ট হিসেবে পরিচিত, স্যামুয়েল ব্যাকেট। কিন্তু সে নাটক এটাই তারা পুরো পৃথিবী বিখ্যাত করে ফেলছে। এবং এই নাটক প্যারিসে ওই ভাষায় মানে 400 বার মঞ্চস্থ হয়েছে, 400 বার ওই সময়ে। পরবর্তীতে এটা জনপ্রিয়তা বা অনেক কিছুর কারণে হয়তো এটাকে ইংরেজিতে করা হয়েছে, কিন্তু প্যারিসে যে 400 বার মঞ্চস্থ হয়েছে বা ওই সময় মঞ্চস্থ হয়েছে, তখন এটা এই যে অ্যান অ্যাটেন্ডান গর্ডো নামে হইতো। এটা হচ্ছে ফ্রেঞ্চ টাইটেল এই নাটকের, একজন লিখছে ইয়াতে। এবং সালটা কখন? 1948 থেকে 49, 45 সালে তো বিশ্বযুদ্ধ শেষ। হ্যাঁ, 48 আর 49, 49 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয় না? ন্যাটো মনে আছে আপনাদের? প্রিমিয়ার তো এই সময় 53 সালে প্রিমিয়ার হয় এটা। এবারে স্যামুয়েল বেকেট এটাকে ট্রান্সলেট করছে ইংরেজিতে কখন? 1955 সালে। আচ্ছা,
এই নাটকের ফর্ম কি? দুইটা অঙ্ক, আঙ্কিকা, মানে 2 অঙ্ক বিশিষ্ট নাটক। এবং প্রথম অঙ্ক যেটা, সেটা পরের অঙ্ক আবার রিপিটেশন। কেন রিপিটেশন সেগুলোর ব্যাখ্যা আমরা পরে দিব। মিনিমালিস্ট স্টেজ সেটিং। মিনিমালিস্ট মানে কি? বলেন লোকটা মিনিমালিস্ট। মানে ধরেন সে হালকা একটা টি শার্ট পরে ইউনিভার্সিটিতে পোলাপান যেমন যায়, স্যান্ডেল আর টি শার্ট আর একটা প্যান্ট, ভিতরে মনে করেন সবসময় জায়গা ডেঙ্গে পড়লো না, এরকম মিনিমালিস্ট সে, বুঝছেন? এই মিনিমালিস্ট স্টেজ সেটিং এটার। ধরেন স্টেজে জায়গা পর্যন্ত নাই। আমরা তো অ্যাডাল্ট একটু, মানে আমরা হালকা অ্যাডাল্ট কথাবার্তা বলতে হইতে পারি এখানে, কারণ লিটারেচার তো। হ্যাঁ, এই কান্ট্রি রোড উইথ এ সিঙ্গেল ট্রি। এই যে দুইজন, ওরা তো দুইজন হচ্ছে ট্র্যাম্প না, তারা হচ্ছে ববগুরের মতো চলাফেরা করে। এবং এই যে তারা কান্ট্রি রোড, একটা গ্রামের রাস্তা, এবং একটা শুধুমাত্র একটা গাছের নিচে এই ঘটনাটা ঘটে, এবং যেটা হচ্ছে খালি ব্যারেন ল্যান্ড। এটা কিন্তু এমটিনেস, যে শূন্যতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষের মধ্যে যে শূন্যতার তৈরি হয়, সে যে ভয়েড, তার মধ্যে একটা ভয়েড তৈরি হয়। এবং সে যে যে ট্রেডিশনাল যে বিলিফ ছিল, তার বিলিফ সিস্টেম যে ভেঙে যায়, তার মধ্যে এক ধরনের খালি শূন্যতা তৈরি হয়। সেটার সিম্বল হচ্ছে যে এই স্টেজটা, ব্যারেন ল্যান্ড উইথ আ সিঙ্গেল ট্রি অন আ কান্ট্রি রোড। জনরা, এই নাটকটা কোন জনরায় লেখা? এটাকে বলে অ্যাবসার্ডিস্ট প্লে, থিয়েটার অফ অ্যাবসার্ড। এটা কোত্থেকে আসছে আইডিয়াটা? অ্যাবসার্ডিস্ট প্লে কি? এটা হইলো এক ধরনের ড্রামা যেটা হিউম্যান লাইফকে মনে করে যে এটা একটা মিনিংলেস, অর্থহীন, নিরর্থক, অযৌক্তিক এবং পারপাসলেস, মানে কোনো কাজহীন, কোনো উদ্দেশ্যহীন মনে করে হিউম্যান লাইফকে। যেই নাটকে, যে ড্রামায়, সেটাই হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। এবং ট্রেডিশনাল যে প্লট, যে ধরেন ইয়াত শুরু থাকবে, ক্লাইম্যাক্স থাকবে, অ্যান্টি ক্লাইম্যাক্স বা নিচের দিকে নামবে, তারপর ডিনোমা থাকবে, এগুলা কিছুই নাই, এন্ডিং থাকবে নাই। ট্রেডিশনাল প্লট নাই, লজিক নাই। প্লেটা আপনারা কি করবে? কনফিউশনের মধ্যে ফেলবে। এবং একই জিনিস রিপিটেশন হবে, মানে লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজ থাকবে, সাইলেন্স থাকবে। সার্কুলার অ্যাকশন। সার্কুলার অ্যাকশন মানে কি? যেখান থেকে শুরু হয়েছে ওখানে যে আবার শেষ, মাঝখানে কিছুই ঘটে নাই, যা ঘটছে সেটা অর্থহীন, মিনিংলেস। ভালো করে বুঝেন দ্য টার্ম। এই যে অ্যাবসার্ড ড্রামাকে পপুলারাইজ করছে 1960 সালে একটা বই লেখা হয়েছে, যার মার্টিন লিখছে, মার্টিন এজলিন ইসলিন। সে হচ্ছে দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড নামে একটা বই লিখছে, ওখানের মধ্যে আইডিয়াটা ফ্লোরিশ করছে। তার মানে কি এর আগে ইয়াটা ছিল না? ছিল। ওই যে প্রবর্তক কারা, অন্যতম প্রবর্তক হচ্ছে অ্যাবসার্ড ড্রামার, এটা হচ্ছে অন্যতম অনেকের মধ্যে, সে হচ্ছে যে স্যামুয়েল বেকেট। এবং এই যে অ্যাবসার্ডিস্ট যে আইডিয়াটা, সেটা আলভেয়ার কামু থেকে আসছে। এবং এই নাটকের মূল থিম হচ্ছে মানে মূল আইডিয়াটা আসছে এক্সিস্টেন্সিয়ালিজম থেকে, অস্তিত্ববাদ, যেটাতে দুইজনের অস্তিত্ববাদ একটু হালকা পার্থক্য আছে, মানে জা পল সার্ট আর হচ্ছে যে আলভেয়ার কামু। আপনারা কেউ কি এখানে যারা আছেন তারা পড়ছেন আলভেয়ার কামু বা জা পল সার্ট? জানা আছে এটা সম্পর্কে? আমি একটু বলবো। কি হয় অ্যাবসার্ডিস্ট প্লেতে? এই অ্যাবসার্ডিস্ট প্লেতে আসলে কি ঘটে? এখানে যেটা ঘটে, যে ক্যারেক্টাররা, এই নাটকের ক্যারেক্টাররা এঙ্গেজ ইন রিপিটেটিভ, মানে একই জিনিস বারবার, অফটেন মিনিংলেস কনভারসেশন। তারা মিনিংলেস কনভারসেশনে মানে লিপ্ত হয়। এবং অন্য কয়েকটা ক্যারেক্টারের সাথে, অন্য ফিউ ক্যারেক্টারের সাথে তারা তাদের দেখা সাক্ষাৎ হয়, এবং নাথিং সিগনিফিকেন্ট হ্যাপেন্স, কিছুই ঘটে না তেমন। কিন্তু মাঝখানে হিউমার টিউমার থাকে। আপনি কিন্তু ওয়েটিং ফর গডও কয়েকদিন আগে শিল্পকলা কিন্তু মঞ্চস্থ হয়েছে, আমাদের অনেকেই গেছে দেখতে, আমি সময় পাই নাই, যাই নাই। তবে এটা যদি মঞ্চ নাটকে করা হয়, অনেক মানে চমৎকার ব্যাপার, মানে হাসি হাসি আসবে আপনার, মানে অদ্ভুত সব কাণ্ড ঘটে না, অ্যাবসার্ড কাণ্ড ঘটে, অ্যাবসার্ড। অ্যাবসার্ডও বলে এটা, অ্যাবসার্ডিজম বা অ্যাবসার্ড বলে। দ্য প্লে লেক্স ট্রেডিশনাল প্লট স্ট্রাকচার। তাহলে আপনি বুঝছেন যে এটা নির্দিষ্ট কোনো প্লট নাই, এতক্ষণে বুঝে গেছেন। এবং ডায়লগ হচ্ছে নন সেন্সিক্যাল। হ্যাঁ, ক্যাপচারিং দ্য এক্সিস্টেন্সিয়ালিস্ট আইডিয়া।
তাহলে এক্সিস্টেন্সিয়ালিস্ট আইডিয়া কি, অস্তিত্ববাদের যে ধারণা সেটা কি, সেটা আমরা একটু পরে আসবো। এবং এই নাটকের মধ্যে ইনকোহেরেন্ট এবং কোহেরেন্স, এটার লাইফ ইটসেলফ মে লেক ইনহেরেন্ট, মানে সে মনে করে যে জীবনের মধ্যে কোনো ইনহেরেন্ট মিনিং নাই এবং কোহেরেন্স নাই, অ্যাবসার্ডিজম এটা মনে করা হয়। এবার আসেন প্লট আউটলাইনটা কেমন, এটার প্লট মানে কাহিনী। দুইজন ট্র্যাম্পস, মানে হচ্ছে যে ভবঘুরের মতো, যারা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় পায়ে হাইটা, এরকম ভ্লাদিমির আর স্ট্রাগন। ভ্লাদিমিরের ডাক নাম বা তাকে ডাকা হয় দিদি নামে, আর এটা গোগো, স্ট্রাগনের নাম গোগো। এটাও থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওয়েট এন্ডলেসলি ফর সাম ওয়ান নেম গডো এন্ড নেভার অ্যারাইভ, হু নেভার অ্যারাইভস। এরপরে ইনফ্লুয়েন্সটা কি, এই নাটকের ব্যাকগ্রাউন্ডটা কি। আপনারা বলছি যে যে কোনো জিনিস পড়লে আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা জেনে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা কি, এটার একটু আগে আমরা বলছি যে এটা স্ট্রংলি শেপ বাই পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে এক্সিস্টেন্সিয়াল, এর পরে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে এক্সিস্টেন্সিয়াল ডিসপেয়ার শুরু হয়েছে, অস্তিত্বের সংকট, মানুষের যে হতাশা, সেখান থেকেই নাটকের ইন্সপিরেশন। এবং ফিলোসফি অফ আলভের কামু, আলভের কামু দ্য মিথ অফ সিসিফাস। আপনারা এটার নাম শুনছেন, দ্য মিথ অফ সিসিফাস, যেখানের মধ্যে মিথ অফ সিসিফাসের এই আইডিয়া থেকেই ইয়াটা, মানে আলভের কামুর মিথ অফ সিসিফাসের যে আইডিয়া, সেখান থেকে সে অ্যাবসার্ডিজমের যে আইডিয়াটা সেটা নিছে। এবং থিম অফ ওয়েটিং, ফিউটিলিটি এন্ড মিনিংলেসনেস অফ হিউম্যান এক্সিস্টেন্স, মানে আমরা যে পৃথিবীতে আসি এটা একটা মিনিংলেস। এটা আমরা যত অ্যাটেম নেই, এটা হচ্ছে যে ফিউটাইল অ্যাটেম। এবং এটা থিম অফ ওয়েটিং, আমরা নিরন্তর অপেক্ষা করতে থাকি এরকম কিছুর জন্য, এরকম কিছুর জন্য যেটা আমরা কখনো পাই না। মিথ অফ সিসিফাসটা কি, আলভের কামু এটা একটা দার্শনিক প্রবন্ধ, 1942 সালে লেখা। এই প্রবন্ধে সে অ্যাবসার্ডিজম নামক তার যে দর্শন, এটার ব্যাখ্যা করে। সিসিফাসের মধ্যে কি ঘটে, একটা সিসিফাসের একটা পুরো পৌরাণিক কাহিনী আছে। সেখানে হচ্ছে এই যে সিসিফাস নামে একটা চরিত্র থাকে, যে দেবতা। হ্যাঁ, তো সে আপনার অন্যান্য দেবতাদের বিরুদ্ধে এবং মৃত্যু নিয়ে নানা কিছু নিয়ে সে ধূর্ততা মানে পরিচয় দেয়, এবং হচ্ছে যে সে হচ্ছে তার সাথে জিউসের, মানে যে দেবতাদের মধ্যে সেরা, মানে দেবতাদের গুরু আর কি, তার সাথে তার ঝামেলা হয়। এবং সে তারে একটা শাস্তি দেয়। শাস্তিটা কি, একটা বিশাল পাথরকে পাহাড়ের চূড়ায় ঠেলে ঠেলে তুলবে। আবার সে যখন পাথরটা একবার চূড়ায় নিয়ে পৌঁছাইতো, তখন এটা আবার গড়ায় নিচে পড়ে যাইতো। ফলে সে সারা জীবনে পুনরাবৃত্তিমূলক কাজ করে, মানে পাথর উঠায়, এটা নামা যায়, সে উঠায়, এবার সে আবার এটারে উঠায়, মানে একই কাজ সে রিপিট করতে থাকে। এই আইডিয়াটা থেকে, মানে অ্যাবসার্ডিজমের আইডিয়া, এই অ্যাবসার্ডিজমের আইডিয়া থেকে ওয়েট ফর গড। কামু এই সিসিফাসের এই শাস্তিকে মানুষের জীবনের সাথে তুলনা করছে। মানুষের জীবনও সিসিফাসের কাজের মতো অর্থহীন ও অযৌক্তিক। মানে সে যে কাজ করতেছে, পাথর উড়াইতেছে, এটা আবার নামতেছে, পাথর উড়াইতেছে, নামতেছে, এটা মিনিংলেস। আমরা যে জীবনের অর্থ খুঁজি না, মহাবিশ্বে আমাদের এই প্রশ্ন সম্পর্কে কোনো উত্তরই দেয় না। মানুষের এই অর্থ খোঁজার আকাঙ্ক্ষা এবং মহাবিশ্বের অর্থহীনতা, এই দুইয়ের মধ্যে যে সংঘাত, এটাই অ্যালভের কামু এটাকে কি বলছে, অ্যাবসার্ড বলছে। এখন কামু আবার এটাও বলছে যে আপনি অ্যাবসার্ডের যদি মুখোমুখি হইতে চান, তাহলে আপনার তিনটা পথ বাইছে নিতে হবে, একটা আত্মহত্যা, একটা আশা, আর একটা বিদ্রোহ। সে বলছে যে না, এখানে তো কোনো আশা নাই, তুমি এটা করা যাবে না। সে তো জীবনের বাস্তবতাকে অস্বীকার করে। আবার আত্মহত্যা, না সেটাও, এটা সবচেয়ে সহজ পথ, কিন্তু এটা করা যাবে না, এটা করলে তো সে অ্যাবসার্ডের কাছে আত্মসমর্পণই করে ফেলছে। এখন এই যে বিদ্রোহ, সে বলছে বিদ্রোহ করতে হবে। বিদ্রোহ কি, যে সিসিফাস যখন সে পাহাড়ের থেকে নিচে নামে আসে না, সে ভাগ্যের উপর বিজয় লাভ করে। একজন বলছে যে আপনার এত ডিটেলস পড়তে হবে নাকি, ডিটেলস বলতে আপনি এই কনটেক্সটটা বুঝলে আপনি নাটকটা ভালো বুঝবেন। নাটকের ভেতরের কন্টেন্ট যেটা, সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আর মিথ অফ সিসিফাস আসতে পারে যে এটা থেকে কোন জায়গা থেকে ইন্সপায়ার হয়েছে, কনটেক্সটটা জানা লাগবে। কিন্তু এই মিথ অফ সিসিফাসের কাহিনী আপনার জানা লাগবে না। বুঝা গেছে সাবিয়া? আপনি একটু পরে টের পাবেন যে আপনার কি জানা লাগবে, কারণ এখান থেকে তো অবজেক্টিভের প্রশ্ন থাকবে না। অবজেক্টিভটা পড়লে বুঝবেন যে প্রশ্ন কোথা থেকে আসবে। ঠিক আছে সাবিয়া? ওকে।
আচ্ছা আসেন, তারপরে সে বলতেছে যে সিসিপাস তো জানেই তারে একবার উপরে উঠতে হবে আবার নামতে হবে, তাহলে এইটা হচ্ছে যে তার জীবনের একমাত্র বাস্তবতা, এবং এই অর্থহীনতাই বাস্তবতা, এই মিনিংলেসনেসই বাস্তবতা। সুতরাং সে বিদ্রোহটা তার কি? বিদ্রোহ হচ্ছে যে এটা নিয়ে তার সে জীবনের অর্থ লাভ করবে, এটা নিয়ে সে স্বাধীনতা লাভ করবে, সেটা হচ্ছে যে তার কাজই এটা সে মাইনে নিবে, এখানের মধ্যে সে আনন্দ খুঁজবে, এটাই এক ধরনের বিদ্রোহ। এইটা বলছে যে এই জন্য কামুর মতে একজন অ্যাবসার্ড নায়ক তার জীবনের সমস্ত অভিজ্ঞতাকে উপলব্ধি করে এবং কোনো আশা ছাড়াই বেঁচে থাকে। সে তার বিদ্রোহের মধ্য দিয়ে ভাগ্যকে নিয়ন্ত্রণ করে এবং জীবনের মূল্য তৈরি করে। সে জানেই তার লাইফ মিনিংলেস, এটা একটা সার্কুলার রিপিটেটিভ জিনিস। সুতরাং সে যদি এটা নিয়ে চিন্তা করে সে তো হতাশ হয়ে যাবে। সুতরাং চিন্তা না করে এটার মাইনা নেয়া এবং এটাতে এনজয় করা, তাহলেই আপনি অ্যাবসার্ডের মুখোমুখি হইতে পারবেন। অ্যাবসার্ড। তাহলে আমরা বলছি যে ওয়েটিং ফর গডও হচ্ছে যে সিম্বল অফ হিউম্যান কন্ডিশন, এটা হচ্ছে হিউম্যান কন্ডিশনের সিম্বল। আনসার্টেনিটি, অনিশ্চয়তার সিম্বল, মিনিংলেসনেস এর সিম্বল। এটার মূল থিম হচ্ছে যে আপনি পড়তে পড়তে থিম বুঝে যাবেন, তাও আমি বলি এটা ফিউটালিটি, ব্যর্থ অ্যাটেম, যে এই নাটকে দেখবেন অনেকগুলো ব্যর্থ আইটেম, পরে আপনি থিম মিলাই নিয়েন। এক্সিস্টেন্সিয়াল আনসার্টেনিটি থাকবে এখানে। এক্সিস্টেন্সিয়াল আইডিয়া গুলো এখানে কেমনে আসে আমি শেষের দিকে বলবো, যদি আপনাদের এনার্জি থাকে, না থাকলে আপনার পরীক্ষা যেটা হবে সেটা দিয়ে আমি শেষ করবো, কোনো অসুবিধা নাই। আপনারা এটা পড়ানোর পরে যদি আপনার এনার্জি থাকে বললেন, আমি এরপর আরো বলতে পারবো। এই নাটক দিয়ে আমি 2 ঘন্টা টানা বক্তব্য দিতে পারবো, 2-2.5 ঘন্টা, কোনো ব্যাপার না। তারপরে হিউম্যান ডিপেন্ডেন্স এন্ড কম্পেনিয়নশিপের ঘটনা ঘটে। ডিপেন্ডেন্স মানে কি? স্ট্রাগন অলওয়েজ ভ্লাদিমিরের প্রতি ডিপেন্ডেন্স, এবং তাদের কম্পেনিয়নশিপ, তারা একসাথে একজন একজনের সাথে থাকে। ওই যে গড আসবে বলে এটা হোপ, আর আসলে আসে না, এটা হচ্ছে হোপলেসনেস। আর জীবনের অর্থহীনতা মানে কি? এটা রিপিটেটিভ হয়, অ্যাবসার্ডিটি অফ লাইফ। এটা একটু পরে পড়াইলে বুঝবেন। আসেন এবার আমরা নর্মাল কাহিনী জানছি, এবার আমরা ডিটেল কাহিনীটা জানি। আপনাদের কি বোরিং মনে হচ্ছে? বোরিং লাগতেছে না? ঠিক আছে, আর ইউ এনজয়িং? ওকে। কারণ গ্রামারের লোকজন কেউ থাকলে, ধরেন কেউ লিঙ্গুইস্টিক্সে পড়তে বলছে, স্যার আপনি এনজয়িং বলছেন কেন, এটা স্টেটিভ ভার্ব, এটা তো আইএনজি যুক্ত হবে না, এরকম কেউ নাই। ইংরেজির বলাবাইন তো না, না কিছু। দেখেন আমি আগে যখন ইউনিভার্সিটি কোচিং ক্লাস নিতাম, যখন ইউনিভার্সিটিতে পড়তাম আর কি, তো বলাবাইন আমার কঠিন কঠিন ভয়েস জিজ্ঞেস করতো, মানে ওরা ছোটবেলা থেকে শিখে আসছে না, হোম অ্যাডভার্ব নাকি কি, এগুলো আমার আবার মজা লাগে। কেন এইসব কাহিনী তো আমরা করে আসছি। একজন জিজ্ঞেস করতেছে গডো কি রেফার করে, গডো মানে কি? আপনি ধৈর্য ধরেন ইয়ামিন শেখ, ইনশাল্লাহ গডর মানে কি আপনি বুঝা যাবেন। এবং যদি আপনি বুঝা যান তাহলে আপনি নাটক কিছু বুঝেন নাই। আর যদি না বুঝেন যে গড মানে কি, তাহলে নাটক সফল। এবং এই নাটক পড়ে আপনার বিরক্ত লাগতে হবে, বিরক্ত না লাগলে তো নাটক আর সফল না। এই যে একজন বলে দিছে গড মানে গড, আসলে কি গড আমরা পরে দেখবো, আসেন। কিন্তু এই নাটক অনেক মজা করে পড়ানো যায়। এই নাটকের পুরা যদি নাটক পড়েন, নাটকের মধ্যে অনেক ডার্ক হিউমার আছে, এমনি হিউমার আছে, চমৎকার গাজর টাজর নিয়ে অনেক কিছু। যাই হোক, নাটক যখন ওপেন হয়, ওপেনিং সিনে কি ঘটে, এবার আপনি প্রত্যেকটা লাইন এখানে খেয়াল করেন, নাহলে আপনি অবজেক্টিভ পারবেন না। ঠিক আছে, এখন বুঝবেন, আজকে এই নাটকটা অনেক কিছু বুঝা যাবেন যেটা আগে বুঝেন না ইনশাল্লাহ। এখন আপনারা এই যে আমি যে যে লাইনগুলো বলবো এটা প্রত্যেকটা খেয়াল করেন। কিন্তু আপনি যদি নাটক বোরিং না হইতো তাহলে তো এটা অ্যাবসার্ড ড্রামা হইতো না। এটা বোরিং হন দেখি সে সফল নাট্যকার। আসেন, তাহলে এই যে ওপেনিং সিনটা আপনি জাস্ট মনে রাখেন যে কি কি ঘটনা বলতেছি আমি, তাহলে আপনার অবজেক্টিভ আনসার করতে সুবিধা হবে। গড় নিয়ে আমরা কথা বলবো, আচ্ছা তাও যদি আপনারা গড় নিয়ে তো প্রশ্ন বইলা দিই, গড়র অনেক মিনিং, গড় নিয়ে অনেক কথা বলা হয়েছে। এই যে যাদের কাছে ইয়ার বই আছে সেখানে গড় সম্পর্কে লাভ, গড় মানে লাভ, গড় মানে হচ্ছে যে অনেক কিছু বলা হয়েছে গড়, গড়ের মিনিং। হ্যাঁ, কিন্তু ইয়া কি বলছে, মানে ওই যে খুশিদা বইলা দিছে, অবশ্য আমি এটা পরে বলতে চাইছিলাম যে আপনাদের মতো এরকম সাংবাদিকরা সম্ভবত ওরাও জিজ্ঞেস করছে যে মানে গড় বলতে আপনি কি বুঝাইছেন। তো সে রাইয়া গেছে, কে? স্যামুয়েল ব্যাকেট। সে বলছে যে গড বলতে আমি কি বুঝেছি এটা যদি আমি জানতাম তাহলে তো আমি নাটকে লিখতামই। এবং সে বলছে গড ইজ নট আ সিঙ্গেল আইডিয়া, এটার মাল্টিপল ইন্টারপ্রিটেশন আছে। এটা কেউ স্যালভেশন বলে, কেউ সিম্বল অফ লাভ বলে, কেউ গড বলে। কি এটা ওপেন টু ইন্টারপ্রিটেশন।
আপনি পড়লে আপনিও ধারণা করতে পারবেন যে সে কোন দিকে যাইতেছে বা কত রকমের ইন্টারপ্রিটেশন থাকতে পারে। আসেন, দ্য প্লে ওপেনস উইথ এই দেখেন এই প্রথমের ইম্পর্টেন্ট ওয়ার্ড, ডিসলেট কান্ট্রি, রোড, ব্যারেন, সিঙ্গেল ব্যারেন, মানে যেখানে কোনো ফসল টসল হয় না। হ্যাঁ, হোপও আছে, হোপও ব্যাখ্যা অনেক কিছু আছে। এই যে আমার সামনে বই আছে, আমি আপনার বইলা দিতে পারবো লিস্ট নিয়া, যে গড় মানে কত কিছু, নাম্বার অফ জিনিস মানে গড় মানে বলছে। যাই হোক, আপনারা যখন জানতে চাইতেছেন অনেকগুলা বইলা দিই, দাঁড়ান। অনেকগুলা মিনিং তো আমি মুখস্থ রাখি নেই, কিন্তু যেটা মূল কাহিনী সেটা বলে রাখছি। এটা হচ্ছে যে একবার মূল টেক্সটার পেছনে আপনি দেখবেন যে এটা সংক্ষিপ্ত সামারি দেওয়া আছে। যারা মনে করতেছেন যে তারা আর একটু বেশি পড়বেন, তারা পুরা নাটক না পড়া ওই যে মূল টেক্সটের পেছনে, আবার বলতেছি মূল টেক্সটের পেছনে প্রত্যেক ইয়া দিয়ে আপনার হচ্ছে যে এই মানে পেজ নাম্বার দিয়ে প্রত্যেক পৃষ্ঠার জন্য আলাদা করে ছোট ছোট 3 লাইনের 4 লাইনের সামারি আছে। দেন গড, গড মানে ভিনডিকটিভ টাইরেন্ট বলে, স্যাভিয়ার বলে, গড বলে, আরো অনেক কিছু বলে। আমরা একটু পরে নাটক যখন শুরু করব তখন মানে আপনারে বলবো, আপনি অনেক কিছু বুঝে যাবেন। আসেন শুরু করি। নাটকটা শুরু হয় কিভাবে, একটা ব্যারেন এবং ডিসলেট কান্ট্রি, স্ট্রাগন গোগো ওর নাম, মানে ডাক নাম। তারপরে স্ট্রাগলস টু রিমুভ হিজ বুট, সে তার বুট খোলার জন্য মানে চেষ্টা করে আর কি, পায়ের। ভ্লাদিমির এন্টার্স, ভ্লাদিমির এর পরে প্রবেশ করে মানে স্টেজে। তারপরে দে ডিসকাস মান্ডেইন, মানে এই মান্ডেইন লাইফের বহুত কিছু নিয়ে তারা কথাবার্তা বলে, উইয়ারিনেস প্রকাশ করে জীবন নিয়ে। এবং প্রথমে যে ডায়লগটা দিয়ে শুরু হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসতে পারে, নাথিং টু বি ডান, দিস সেটস দ্য টোন অফ ফিউটালিটি। এটাই মানে আপনার ফিউটাইল, ব্যর্থতার টোন দিয়ে শুরু হয় এটা। এই যে একের কিসের টোন, ব্যর্থতার টোন, এটা মনে রাখেন, গুরুত্বপূর্ণ। এরপরে অ্যাক্ট অফ ওয়েটিং, মানে তারা অপেক্ষা করতে থাকে করতে থাকে। এই ট্র্যাম্পস, এই দুইজন ট্র্যাম্পস রিকল দে আর ওয়েটিং ফর আ ম্যান নেম গডো, গডর জন্য অপেক্ষা করতেছে। তারা অনিশ্চিত যে গডো কে, ইফ দে আর ইন দ্য রাইট প্লেস, এবং তারা কি আসলে ঠিক জায়গায় আছে গডর যে তারা খুঁজতে আসছে। তারা সময় নষ্ট করার জন্য গডের জন্য অপেক্ষা করে, এর মধ্যে তারা নানা বিষয়ে আলতু ফালতু কথা বলে, ঝগড়া করে, আবার মীমাংসা হয়ে যায় এদের মধ্যে, মিল মহব্বত হয়ে যায়। তারপরে আবার কোলাকুলি করে, নানা কিছু করে, নানা ধরনের কৌতুকপূর্ণ কাজকর্ম, মিনিংলেস কাজকর্ম হয় স্টেজে। তারপরে পুজো আসে, লাকি, এই দুইটা ক্যারেক্টার ঢুকে। পুজোকে একজন পম্পাস, মনে রাখেন এই পুজোর ক্যারেক্টার নিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। পুজো হচ্ছে যে ডোমিনিয়ারিং, মানে অত্যাচারী মাস্টার, মানে প্রভু আর কি। তো সে লিডিং লাকি এবং হি স্লেভ, তার স্লেভকে রূপ দিয়া বাইধা, মানে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে। পুজো ডোমিনেটস লাকি, সে লাকির উপর ডোমিনেট করে। এবং হু ক্যারিস হিজ লাগেজ, মানে তার লাগেজ এবং তার অর্ডার সে ক্যারি করে কে, লাকি। পুজো তো মালিক, সে দাস। পুজো ইস কি স্পিক্স অ্যাট লেন্থ অ্যাবাউট ট্রিভিয়াল থিংস, সে নানা কিছু তার পাইপ প্ল্যান সম্পর্কে নানা ট্রিভিয়াল মানে বাইকটা কথাবার্তা বলে আর কি। হোয়াইল লাকি স্ট্যান্ড সাইলেন্টলি, লাকি একবারে সাইলেন্টলি বসে থাকে, আনটিল অর্ডার টু পারফর্ম, তারা যদি কোনো কিছু করতে বলা হয় সে করবে, নাহলে করবে না। লাকি ড্যান্সেস ক্লামজিলি, সে এরপরে মানে ক্লামজিলি নাচানাচি শুরু করে। এবং এখানে এটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে লং ননসেন্সিক্যাল মনোলগ, মানে তাকে যখন থিঙ্ক করতে বলা হয় সে একটা বড় মনোলগ কথা বলে, বিশাল একটা লাইন, দেখবেন বোরিং কথাবার্তা বলে, ওইটা মানে যারা যখন বলা হয়, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। কে তারে বলে এবং সে কি, তারা থিঙ্ক করতে বলে, সে কি বলে, মনোলগের কথা নিয়ে প্রশ্ন আসতে পারে। এক্সিস্টেন্সিয়াল রিফ্লেকশন, আপনার পুজো এন্ড লাকি, আমি নাটকের পরে নাটকের মানে সমালোচকরা নাটকের কি কি ইন্টারপ্রিটেশন দিছে সেটা বুঝলে আপনারা গডর কি এটাও কিছুটা আন্দাজ করতে পারবেন, বা ধারণা আপনার মতো আপনি ইন্টারপ্রিট করতে পারবেন, সেটা শেষের দিকে আমি বলবো। ঠিক আছে, আগে শুনতে থাকেন। এবার পুজো আর লাকি চলে যায় স্টেজ থেকে। ভ্লাদিমির এবং স্ট্রাগন রিফ্লেক্ট অন দ্য হিউম্যান সাফারিং এন্ড টাইম, তারা সময় এবং মানুষের হিউম্যান সাফারিং নিয়ে কি করে, চিন্তা করতে থাকে বা কথাবার্তা বলে।
একটা পর্যায়ে তারা চিন্তা করছে তারা সুইসাইড করে ফেলবে, এই যে হিউম্যানের সাফারিং দেখা বা এটা। তারপরে তারা, হ্যাঁ, মাস্টার স্লেভারির ব্যাপারে আনা যাবে, ওটা আনসিও মনে হয়, আপনি দেখেন। তারপর শেষের দিকে প্রশ্ন করেন, তাহলে আমাদের ইয়ে হবে না। তাহলে তারা এবার আত্মহত্যা করার চেষ্টা করে ওই গাছের সাথে, কিন্তু তাদের কাছে যে দড়ি টড়ি আছে এটা এনাফ না মানে আত্মহত্যা করার জন্য, এই জন্য তাদের আইডিয়া ফিজলস হয়ে যায়। এরপরে একটা ছেলে প্রবেশ করে, সে বলে যে সে গডের গড মানে গডর মেসেঞ্জার, গড উইল নট কাম টুডে বাট প্রমিসেস টু কাম টুমরো, কিন্তু সে প্রমিস করছে যে কালকে আসবে। ভ্লাদিমির আস্ক ইফ দ্য বয় হ্যাজ মেড গড বিফোর, সে কি গড মানে গডর, এখানে গডই বলি, গডর সাথে সে দেখা করছে কিনা আগে, মানে তার দেখা হয়েছে কিনা। দ্য বয় সেজ হি টেন্ডস গডস গড, মানে গডর যে গড আছে সেটাকে সে লালন পালন করে, তত্ত্বাবধান করে, এটা বলছে। এক ওয়ান এখন শেষ হবে। দ্য ট্রাম্পস রিজলভ টু রিটার্ন টুমরো, তারা আবার আগামীকালকে আসবে এবং অপেক্ষা করবে। স্ট্রাগন সাজেস্ট লিভিং, স্ট্রাগন বলে যে চলো চলে যায়, বাট দে রিমেইন মোশনলেস। এবং এইখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, ফেমাস এন্ডিং, ইয়াস লেটস গো। তারা বলে ঠিক আছে চলো, কিন্তু তারা মুভ করে না, এক জায়গায় দাঁড়াই থাকে। এরপরে 2 নাম্বার একটা ঠিক ম্যাথমেটিক্যাল, এই নাটকটা ম্যাথমেটিক্যালের মতো, মানে দেখবেন ক্যারেক্টার জোড়ায় জোড়ায়, এক এক ভ্লাদিমির স্ট্রাগন, লাকি পুজো, তারপরে এখানে বয় এবং গড, সব জোড়া জোড়া সিমেট্রিক দেখেন। তারপরে অ্যাক্ট কয়টা, অ্যাক্ট 1 অ্যাক্ট 2, দুইটা অ্যাক্ট, দুইটা ক্যারেক্টার, হোপ এবং অ্যাবসেন্ট, তারপরে মাস্টার এন্ড স্লেভ, তারপরে একজন ইন্টেলেকচুয়াল আর একজন বলদ, এই একটু পরে দেখবেন তাদের ক্যারেক্টার কি। এরপরে অ্যাক্ট 2 শুরু হইলো। অ্যাক্ট 2 তে যে সেম সেটিং, একই সেটিং, শুধুমাত্র কি হয়, এই ব্যারেন ট্রিতে কয়েকটা পাতা জন্মায়। এই পাতা জন্মানোর যে সিম্বলটা, এটা একটা সিম্বল, ফেইন্ট সিম্বল অফ চেঞ্জ এন্ড হোপ, মানে এখানে একটু পরিবর্তন হয়েছে, চেঞ্জ, কিন্তু এটা ফেইন্ট, মানে ক্লিয়ার সিম্বল না, এবং ফেইন্ট এটা। এবং এখানে বলা হয়েছে হোপের হালকা আশা দেখা যায়। স্ট্রাগন বুথস এন্ড ভ্লাদিমির হ্যাট আর এগেইন ডিসকাস্ট, ওই যে তারা যে শারীরিক কষ্ট করে স্ট্রাগন, আরেকজন যে বুদ্ধিবৃত্তি কষ্ট করে, এটা আমরা বাংলা সামারি পড়ার সময় দেখবো কি কষ্ট করে তারা, একজন শারীরিক একজন মানসিক। দিস রিফ্লেক্ট সার্কুলারিটি অ্যান্ড রিপিটেশন, মানে এই যে একই ঘটনা, একই জিনিস, একই দুইজন আবার আসে, এটা সার্কুলারিটি, মানে যেখান থেকে শুরু হয়েছে সেখানে যে আবার শেষ হবে, রিপিট হবে। তো মানুষের জীবনে আমরা যা করি সেটা বেসিক্যালি রিপিট করি, একই জিনিস রিপিট করি সিসিফাসের মতো। মানে আমাদের জীবনে আসলে কোনো লক্ষ্য নাই, আমাদের মানে ওই দুনিয়া বলতে কিছু নাই। অনেক সমালোচক ভাবা বলছে, পরে বলবো একটু পরে। মেমোরি অ্যান্ড ফরগেটফুলনেস, স্ট্রাগন এই যে কিসে রিমেম্বার্স লিটল অফ দ্য প্রিভিয়াস ডে, গতকালকে কি ঘটছে স্ট্রাগন সব ভুলে গেছে। ভ্লাদিমির ইনসিস জোর দিয়ে বলে দে ওয়ার ওয়েটিং ফর গড, আমরা কিন্তু গডের জন্য অপেক্ষা করছিলাম গতকালকে। স্ট্রাগন সন্দেহ করে, আসলে অপেক্ষা করতেছিলাম, কি বলে। এই যে টেনশন বিটুইন, দেখেন এই যে মেমোরি এন্ড ফরগেটফুলনেস এম্পাসাইজেস আনসার্টেনিটি এন্ড টাইমস ব্লার, মানে সময় আমাদেরকে যে আমাদের স্মৃতিকে ব্লার করে দেয়, এবং যে আনসার্টেনিটি গডর, সেটার কি টেনশন। এবার পুজো এবং লাকি আবার গতকালকের মতো আবার ঢুকে, পুজো ব্লাইন্ড অবস্থায় ঢুকে, আর লাকি মিউট, মানে সে বোবা হয়ে যায়। পুজো ক্লেইম করে যে হি ডাজ নট রিমেম্বার মিটিং ভ্লাদিমির অ্যান্ড স্ট্রাগন, গতকালকে যে মানে তারা দেখা করছে, পুজো সেটা ভুলে গেছে, তার মনে নাই। এই যে তাদের ডেক্লাইন হইলো, এই ডেক্লাইনের মানে কি, এটা হচ্ছে ক্রুয়েলটি অ্যান্ড মিনিংলেসনেস অফ এক্সিস্টেন্স, তারা যে তাদের যে অস্তিত্ব সেটা যে মিনিংলেস এবং ক্রুয়ালিটিও প্রকাশ করে। এই যে একজন অন্ধ হয়ে যায় আর একজন বোবা হয়ে যায়, এবং সে যে মাস্টার তার উপর যে ক্রুয়েল হয়। এখানে একটা বিখ্যাত লাইন আছে, ভ্লাদিমির মানে পন্ডার্স, ভাবে দ্য ব্রেভিটি অফ লাইফ, জীবনের ব্রেভিটি, সংক্ষিপ্ততা।
They give birth astride of a grave. The light gleams an instant, then it's night once more. The character's circular dialogues highlight despair yet comic absurdity. And এই লাইন মানে কি বুঝাইছে? তারা যে আগে এই লাইন কি বুঝাইছে যাইতেছি আমি। দ্য ক্যারেক্টার্স সার্কুলার ডায়ালগ মানে কি? একই রকম ডায়ালগ, গতকালকে যা আজকে ওটা। কি হাইলাইট করে? হতাশা। কি হাইলাইট করে? কিন্তু এটার মধ্যে একটা কমিক আছে, অ্যাবসার্ডিটি আছে, কমিক। এই লাইনের মানে হচ্ছে লাইফ ইজ আ ফ্লিটিং মোমেন্ট অফ কনসিয়াসনেস এন্ড লাইফ হচ্ছে যে এই দুইটা ফ্লিটিং মোমেন্ট, ভাসমান মুহূর্ত, ফ্লিটিং মোমেন্ট, কনসিয়াসনেস এন্ড লাইট, পজিশন বিটুইন টু পয়েন্টস অফ ডার্কনেস। একটা হচ্ছে বার্থ এবং জন্ম এবং মৃত্যুর দুইটা পয়েন্ট, and immediately followed by the darkness of the death. এই লাইনের আরো বিস্তারিত এখানে বলা আছে, এটা আমি আর বলবো না, এটা বুঝাইলে অনেকক্ষণ লাগবে, তবে এখানে বলা আছে, আপনি পড়লেই বুঝবেন। এরপরে ওই ছেলেটা আবার ফিরে আসে পরের দিন। দ্য বয় অ্যারাইভস এগেন এবং বলে তার মেসেজ। এটা আপনার পরীক্ষা আসতে পারে, গড উইল নট কাম টুডে বাট হি উইল শিওরলি কাম টুমরো। আগামীকালকে নিশ্চয়ই আসবে। অবশ্যই এই লাইন দিবে না কেন জানেন? পরীক্ষার্থী উনি জানে যে ওয়েটিং গডও দেখলে তো আমি বুঝে যাবেন ওটা ওয়েটিং ফর গডও থেকে আসছে। ভ্লাদিমির প্রেসেস দ্য বয় ফর ডিটেলস। তার ভ্লাদিমির বলে বিস্তারিত বলতে, বাট হি গিভস লিটল, কিন্তু সে বিস্তারিত বলে না। ইটস আনক্লিয়ার ইফ দ্য বয় ইজ দ্য সেম বয় অ্যাজ ইয়েস্টারডে। এটাও অনিশ্চিত যে পোলাটা গতকালকে আসছিল সেটা কি একই ছেলে নাকি, অ্যাজ হি ডিনাইস ইট। ফাইনাল সিনে কি ঘটে? আরেকবার ভ্লাদিমির এবং স্ট্রাগন কন্টেম্পলেট লিভিং। তারা আবার চিন্তা করে তারা চলে যাবে। দে টক অফ হ্যাঙ্গিং দেমসেলভস। তারা আবার গতকালকের মতো একই চিন্তা করে, সার্কুলার চিন্তা, যে তারা আবার আত্মহত্যা করবে। বাট নাথিং ইজ ডান, কিছুই ঘটে না। আবার সেম ঘটনায় নাটকটা শেষ হয় অ্যাক্ট 1 এর মতো। ইকো, অ্যাক্ট 1 আবার ইকো হয় এখানে। ইয়েস, লেটস গো, দে ডোন্ট মুভ। তার মানে এই যে তারা নড়ে না এবং বলছে লেটস গো, এটা বোঝায় যে এই ঘটনাটা আবার ঘটবে। তো ঘটনাটা আর আবার ঘটায় না। তো এখানে আমরা এই যে যেটা ঘটনা দেখলাম যে অ্যাক্ট 2 মিরর্স অ্যাক্ট 1। অ্যাক্ট 1 এ যা ঘটে রিপিটেশন অফ এমফাসিস অফ ফিউটালিটি, emphasizes futility. Minimal action কি? The waiting itself is the action. এই যে তাহলে নাটকের মধ্যে অ্যাকশন আছে, এই যে ওয়েটিংটা। অ্যাবসার্ডিটি কি? ডায়ালগ সুইং বিটুইন কমেডি এন্ড ডিসপায়ার। কমেডি, হাসবেন আপনি, আবার ডিসপায়ার। এটা হচ্ছে হিউম্যান কন্ডিশন, আমাদের যে হিউম্যান কন্ডিশন সেটাকে ক্যাপচার করে। এবার গডের যে অ্যাবসেন্স, গড যে নাই। দ্য সেন্ট্রাল ফিগার নেভার অ্যাপিয়ার্স। গড তো এখানে সেন্ট্রাল ফিগার, যার নামে পুরো নাটকটা। এটা কি সিম্বলাইজ করে? ডিফার্ড হোপ এন্ড অর মিনিং। আচ্ছা, এবার ক্যারেক্টার সম্পর্কে আপনি জানেন। ক্যারেক্টার সম্পর্কে বলা হয়েছে যে আপনি একটু দেখতে থাকবেন, আমি একটু বলে দিব মূল কথা কি, আপনি একটু পড়েন প্রথমে। ভ্লাদিমিরের মনে রাখবেন, ভ্লাদিমিরের দিদি বলে, এটা ডি আছে এখানে, আর ওখানে ভ্লাদিমির স্ট্রাগনে ডি নাই, গো আছে, স্ট্রাগন জি আছে ওখানে, দেখবেন। তাহলে ওইভাবে মনে রাখবেন, এটা টেকনিক, আমি এইভাবে মনে রাখি আর কি। দ্য মোর ইন্টেলেকচুয়াল এবং ফিলোসফিক্যাল, এই দুইজনের মধ্যে ভ্লাদিমির হচ্ছে ইন্টেলেকচুয়াল এবং ফিলোসফিক্যাল, এবং সে রিফ্লেক্স রিলিজিয়ন সম্পর্কে চিন্তা করে, মেমোরি, টাইম সম্পর্কে, এবং রিপ্রেজেন্ট মাইন্ড, রিজন এবং পারসিস্টেন্স এন্ড ইন ওয়েটিং ফর গড। এবং স্ট্যান্ডস ফর ফেইথ, সে বিশ্বাস, মানে তার বিশ্বাস আছে, হিউম্যান এন্ডিউরেন্স ইন দ্য ফেস অফ আনসার্টেনিটি, এবং সে মোর রেসপন্সিবল, এবং সে এটা নিয়ে চিন্তিত, সালভেশন এন্ড গডস প্রমিস সম্পর্কে, গড যে প্রমিস করছে সে আসবে। কিন্তু গো এই যে নামের শেষে জি আছে, গো, দেখছেন? এভাবে মনে রাখবেন কার ডাক নাম কি, এটা টেকনিক। এই লোক এটার পুরো উল্টা, সে ফিজিক্যাল, ইমোশনাল এবং ফরগেটফুল, সব ভুলা যায়। তার রিপ্রেজেন্টেশন বডি রিপ্রেজেন্টেশন, সে সাফারিং এর রিপ্রেজেন্টেশন, ইমিডিয়েট কনসার্নস এর রিপ্রেজেন্টেশন। and it stands for habit and cycle of the daily existence. daily existence এর সাইকেল, সে সিম্বল, এটা সিম্বল। এবং সে চাইল্ড লাইক, শিশুর মতো আচরণ করে, এবং ডিপেন্ডস অন ভ্লাদিমির ফর মেমোরি এন্ড গাইডেন্স। সে যে ভুলা যায় ওই যে গতকালকে কি ঘটছে,
তার ভ্লাদিমির উপর সবকিছুর উপর নির্ভরশীল, এর জন্য কম্পেনিয়নশিপ বলছে, ইন্টারডিপেন্ডেন্স ওই যে নাটকের থিম হিসেবে, এই জন্য ইন্টারডিপেন্ডেন্স আসছে। পুজো হচ্ছে যে অহংকারী, ওয়েলদি, হ্যাঁ, ম্যান ট্রাভেলিং উইথ লাকি ইন অ্যাক্ট 1-এ দেখছেন আপনারা, এবং পরে ব্লাইন্ড হয়ে যায়, অ্যাক্ট 2-তে যে সে অন্ধ হয়ে যায়। এবং সে কিসের প্রতীক? অত্যাচারের প্রতীক, অথরিটির প্রতীক, ইলিউশন অফ কন্ট্রোল, আমাদের যে নিয়ন্ত্রণের যে ইলিউশন, মায়া, সেটার প্রতীক। এবং এটা মনে রাখেন, সে ডোমিনিয়ারিং, সে ডোমিনেট করে অ্যাক্ট 1-এ, আবার অ্যাক্ট 2-তে যায় সে হেল্পলেস হয়ে যায়, অসহায়। লাকি হচ্ছে যে একবারে কড়া লেভেলের সার্ভেন্ট, এবং বার্ডেন উইথ লাগেজ অফ ট্রিটেড ক্রুয়েলি, বার্ডেন উইথ লাগেজ, তারা লাগেজ দেয় এবং ক্রুয়েলি ট্রিট করে তারে। সে এনস্লেভ মাইন্ড, তার মধ্যে একটা দাসত্ব আছে, এবং ওভারলোডেড উইথ নলেজ বাট আনএবল টু ইউজ ইট মিনিংফুলি। সে ওভারলোডেড উইথ নলেজ, কিন্তু সেটা মিনিংফুলি ইউজ করতে পারে না। His silence in Act 2 suggests the failure of human reason. Human reason এর যে ফেলিওর সেটাকে নির্দেশ করে the silence. Key trait submission, মানে সে সাবমিশন থাকবে তার, এটা জানেন সে। The boy, ছেলে যেটা দেখা যায় তারে, সে হচ্ছে যে একবার টিমিড মেসেঞ্জার হু অ্যাপিয়ার্স ইন বোথ অ্যাক্টস, দুই অ্যাক্টে তারা দেখা যায়, টু অ্যানাউন্স দ্যাট গডো, এবং সে কি হিসেবে ফাংশন করে? দ্য লিঙ্ক বিটুইন গডো অ্যান্ড দ্য ট্র্যামস, এটার মধ্যে কানেকশন, মেসেঞ্জার হচ্ছে সে। সে কিসের সিম্বল? আনসার্টেইন হোপ এবং পোস্টপোনমেন্টের চিহ্ন, মানে মানে আজকে আসবে না, কালকে আসবে, আজকে স্থগিত, এটা চিহ্ন। কন্ট্রাডিক্টরি কি হয় এখানে? ইন অ্যাক্ট 1 হি টেন্ডস টু বি গডস গডস, কিন্তু অ্যাক্ট 2-তে সে আবার বলতেছে যে সে গড ও শিপ রে দেখাশোনা করে। এখানে গডস এর কথা বলছে, এখানে শিপ, ভেড়ার কথা এক জায়গায় ছাগলের কথা বলছে। আর এই গড ক্যারেক্টারটা কি? গড হচ্ছে নেভার অ্যাপিয়ার্স, দো কনস্ট্যান্টলি অ্যাওয়েটেড, হিজ আইডেন্টিটি ইজ অ্যাম্বিগুয়াস, তার আইডেন্টিটি হচ্ছে অ্যাম্বিগুয়াস। পসিবলি সে গড, পসিবলি সে মৃত্যু, পসিবলি সে স্যালভেশন, মুক্তি, অথবা অর মিনিং ইটসেলফ, অথবা গড মানে গডই। The center of waiting gives the structure to Tram's otherwise meaningless existence. Represent deferred hope, ultimate meaning and divine presence, but also absence and emptiness. এটা আলটিমেট মিনিং এরও সিম্বল, ডিভাইন প্রেজেন্স এরও সিম্বল, অথবা বিপরীতে গিয়ে সেটা অ্যাবসেন্স আর এমটিনেস, শূন্যতারও সিম্বল, দুইটাই অ্যাম্বিগুয়াস, এই জন্য বলছে। এটা ক্রিয়েটেড হচ্ছে, এটা অন্যরা এটা ডিফাইন করে, নট বাই হিজ ওন প্রেজেন্স, তার নিজের প্রেজেন্স থাকে না, অন্যরা তারা ডিফাইন করে যে গড নামে একজন আছে। ক্যারেক্টার পেয়ারটা আপনারা দেখে নেন, যেটা আমি বলছি যে আপনাদেরকে একটা পেয়ার হয়, মানে দুইটা দুইটা ঘটবে। ভ্লাদিমির এন্ড স্ট্রাগন, কিসের চিহ্ন? মাইন্ড এবং বডি, রিজন এন্ড হ্যাবিট। মাইন্ড কে বলেন তো? ভ্লাদিমির। বডি কে? স্ট্রাগন। রিজন কে? ভ্লাদিমির। হ্যাবিট কে? স্ট্রাগন। মেমোরি ভ্লাদিমির, ফরগেটফুলনেস স্ট্রাগন। পুজো অ্যান্ড লাকি, মাস্টার অ্যান্ড স্লেভ, এটা মনে রাখেন, পরীক্ষা আসবে। টাইরেনিয়ান সাবমিশন, কন্ট্রোল অ্যান্ড কলাপস। বুঝতেছেন তো যে ক্যারেক্টারগুলোর কন্ট্রাস্ট? গড অ্যান্ড দ্য বয়, গড হচ্ছে অ্যাবসেন্ট অথরিটি আর ইনোসেন্ট মেসেঞ্জার, কে? বয়। এবার আমি যা যা বলছি এখানে দুইটা ঘটনা ঘটছে, দেখেন এই যে মানে সব একই, যে ওই যে স্ট্রাগনের বুটের কথা বলে না, পায়ের কষ্ট, এটা তার শারীরিক যন্ত্রণা প্রতীক। আর ভ্লাদিমির প্রোস্টেটের সমস্যা আছে, যেটা নিয়ে সে মানসিক কষ্টের মধ্যে আছে। আর তাদের কথোপকথনটা বিক্ষিপ্ত থাকে এবং পরে ভুলে যায়, এবং আত্মহত্যার যে ভাবনা সেটা নিয়ে একটু পড়েন, এটা সবাই। আমার মানে অনেকক্ষণ বলছি তো, এই বাংলাটা পড়ে নেন, যা যা ইংরেজিতে বলছি এটা বাংলায় লেখা আছে, পড়া হইলে বললেন একটু ফাস্টার পড়ে ফেলেন, একই জিনিস। আমি যে জায়গায় দাগ দিতেছি এগুলো ইম্পর্টেন্ট। এই যে গ্রামের রাস্তা, একটি মাত্র গাছ, দুইজন ভব ঘুরে, পায়ের কষ্ট, পোস্টেটের সমস্যা, একটা শারীরিক একটা মানসিক, বিক্ষিপ্ত, ভুল।
তারা ওই যে যে দড়ি দিয়ে ঝুলবে দড়িটা ছিঁড়ে যায়, তাদের মধ্যে চরম হতাশা এবং একই কাজ তারা ওদেরকে অক্ষম করে তোলে। পরেরটা পড়েন। লাকি যে এই দ্রুতগতির একটা দীর্ঘ অর্থহীন দ্রুতগতির মনোলগ বলে, এটা মানুষের চিন্তা ভাবনার অযৌক্তিকতা প্রকাশ করে, এটা সিম্বল কি এম্পাসাইজ করে এটা। মাস্টার অ্যান্ড স্লেভ রিলেশন, মাস্টার অ্যান্ড স্লেভ, ওই যে স্লেভ দাস, স্লেভারি, ইয়ামিন। এরপরে দ্বিতীয় অ্যাক্ট শুরু করেন। একই পথ, একই গাছ, কিছু পাতা গজাইছে, এবং তাদের কথোপকথন ও আচরণ প্রথম অঙ্কের মতোই। স্মৃতিশক্তির ভঙ্গুরতা প্রকাশ করে এখানে, এবং জীবনের পুনরাবৃত্তি। হ্যাঁ, নাচতে বলে, তারপর থিঙ্ক করতে বলে, সে অনেকক্ষণ দীর্ঘক্ষণ মনোলগ হয়, একটা ড্রামাটিক মনোলগের মতো। পুজো এবং লাকি আবার ফিরে আসে। এই শেষের দিকে পুজো আবার মাটিতে পড়ে যায়, বুঝছেন, পড়ে যাওয়ার পরে ওই দুইজন ভ্লাদিমির আর ইয়া তাদের উঠানোর চেষ্টা করে। এটি তাদের অসহায়তা এবং অন্যের দুঃখের প্রতি তাদের নিষ্ক্রিয়তা তুলে ধরে। সবই মডার্ন, পোস্ট মডার্ন এইজের মানুষের বৈশিষ্ট্য। এবং এই যে আলভেয়ার কামু এবং হচ্ছে যে জা পল সার্ত্রের এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফি এখানে কাজ করে। এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফিতে কি ঘটে, এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফির বৈশিষ্ট্যগুলা কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে সে এক্সিস্টেন্সিয়াল ফিলোসফিতে থাকবে যে হিউম্যান কন্ডিশন, তারপরে এক্সিস্টেন্সিয়াল ফিলোসফির বৈশিষ্ট্য হচ্ছে যে সার্চ ফর মিনিং। এক্সিস্টেন্সিয়ালি ফিলোসফির বৈশিষ্ট্য হচ্ছে ফ্রিডম অ্যান্ড চয়েস, অ্যাংজাইটি অ্যান্ড ডিসপেয়ার, এবং দ্য নেচার অফ রিয়ালিটি। এই পাঁচটা বৈশিষ্ট্য আপনি ডমিনেন্টলি এখানে পাবেন। তো আমি ওই নাটকের ইন্টারপ্রিটাররা এই নাটক সম্পর্কে কি বলছে এটা বললে আপনাদের আরো অনেক কিছু ক্লিয়ার হবে। এটা দিয়ে শেষ করেন, নাটক শেষ। তাদের গভীর স্থবিরতা এবং জীবনের পুনরাবৃত্তিকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে। দুই অ্যাক্টের মাধ্যমে মানবের জীবনের অস্তিত্বের অর্থহীনতা, বিচ্ছিন্নতা, আশা হতাশার নিরন্তর চক্রকে তুলে ধরেছেন। এইগুলো আমি বলছি অলরেডি, অলরেডি ডান, তাও একবার দেখে নেন। এই যে এইটাও বলছি। এমসিকিউ তে যাওয়ার আগে আমি একটু বলি যে এই নাটকটা নিয়ে এইবার একটু কথা বলি আপনাদের সাথে। সেটা হইলো, আচ্ছা, এবার আমি একটু নাটক সম্পর্কে একটু বইলা আমরা হচ্ছে যে এমসিকিউ তে যাবো, ঠিক আছে? এমসিকিউ তে প্রথমে আমরা সোজাগুলা সলভ করব, তারপরে হচ্ছে যে কঠিন গুলা সলভ করব। তারপরে আসেন আমরা এই নাটকটা বেসিক্যালি এটারে হচ্ছে যে আপনার এলিগরি অফ দ্য হিউম্যান কন্ডিশন। হিউম্যান কন্ডিশনের আবার একটা মিনিট, একটা মিনিট দাঁড়ান। হ্যাঁ, আসেন আবার, সরি, হ্যাঁ। দ্য প্লে অ্যাজ অ্যান এলিগরি অফ দ্য হিউম্যান কন্ডিশন, এটা হচ্ছে হিউম্যান কন্ডিশনের একটা এলিগরি হিসেবে এটাকে মানে দেখা হয়। কেন? কারণ এই ভ্লাদিমির আর স্ট্রাগনকে মনে করা হয় তারা পুরো হিউম্যানিটিকে রিপ্রেজেন্ট করে, একজন ফিজিক্যাল, একজন মেন্টাল, মানে সাইকোলজিক্যাল। এবং এই নাটকে যে থিম আছে, ওয়েটিং, হ্যাঁ, ফিউটালিটি, তারপর হচ্ছে আনসার্টেনিটি, এটা হচ্ছে যে কাকে রিফ্লেক্ট করে? স্ট্রাগলস দ্যাট হিউম্যান ফেস ইন দেয়ার লাইফস। মানুষ আজীবন ফিউটালিটি, আনসার্টেনিটি এবং ওয়েটিং এটা ফেস করে। এই জন্য এটাকে হিউম্যান কন্ডিশন, মানুষের যে ফিউটালিটির যে অবস্থা, মানুষের যে ওয়েটিং এর অবস্থা, আনসার্টেনিটির অবস্থা, এটাকে রিফ্লেক্ট করে।
তারপরে দ্য প্লে কে আবার কেউ কেউ কোনো সমালোচনা এই প্লে কে কেউ কেউ ক্রিটিক অফ রিলিজিয়ন হিসেবে দেখে। তারা মনে করে এই আইডিয়া অফ ওয়েটিং কার জন্য? স্যাভিয়ারের জন্য, গডের জন্য, যেটা হচ্ছে যে তাকে কখনোই দেখা যায় না, মানে তাকে ক্যান নেভার বি সিন। এই যে ট্রাম্পস দুইজন আছে না, তাদের যে অন্তরহীন যে ওয়েটিং গডের জন্য, এটাকে দেখা হয় ক্রিটিসিজম অফ ব্লাইন্ড ফেইথ, মানে অন্ধ যে বিশ্বাস, এটা ক্রিটিসিজম হিসেবে দেখে। এটা একটা ব্যাখ্যা। অনেকে এটাকে মনে করে যে মডার্ন সোসাইটির ক্রিটিক। এটা মডার্ন সোসাইটিতে আমরা একটা আমাদের আইডিয়া আছে না, এই যে আইডিয়াটা, যে আইডিয়া অফ প্রোগ্রেস, মানে আমাদের মডার্ন সোসাইটি হচ্ছে যে কিসের প্রতীক? প্রোগ্রেসের প্রতীক। সেটাকে ক্রিটিসাইজ করে। যেমন এটা বলা হচ্ছে যে, এটার একটা লাইন মানে বলা হয় যে দ্য ট্রাম্পস এন্ডলেস ওয়েটিং ফর গডো ক্যান বি সিন অ্যাজ আ কমেন্ট অন দ্য ওয়ে দ্যাট মডার্ন সোসাইটি এনকারেজেস পিপল টু কনস্ট্যান্টলি স্ট্রাইভ ফর মোর, ইভেন ইফ দ্যাট স্ট্রাইভিং ইজ আলটিমেটলি ফিউটাইল। মানে আমি যে সবসময় উন্নয়ন, তারপরে প্রোগ্রেসের কথা বলি, এবং কোনো কিছু পাইলে আমি আরো বেশি পাইতে চাই, এই স্ট্রাইভিংটা মানুষের, এটারে বলা হয় ফিউটাইল আলটিমেটলি। এই জন্য এটারে মডার্ন সোসাইটির ক্রিটিক হিসেবে দেখা হয়। আবার কোন সমালোচক এটাকে বলছে যে এটা হচ্ছে যে মানে এক্সপ্লোরেশন অফ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ। আবার আমাদের লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজ দেখেন, মানে একজন আরেকজনের সাথে, মানে তাদের যে কনভারসেশন গুলা নিজেদের মধ্যে, এটা রিপিটেটিভ এবং সার্কুলার, এবং তারা হচ্ছে যে যে ওয়ার্ড গুলা ইউজ করে সেটা মানে তাদের নিজেদের মধ্যে প্রপারলি কমিউনিকেট করতে পারে না, ফেল করে, ফেইলিউর অফ কমিউনিকেশন অ্যান্ড লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজ। এবং লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে তো ধরেন নানা গল্প আছে, যে নানাভাবে আপনার এই এটার ব্যাখ্যা করা হয়। এখন দেরিদার থিওরির কথা নাকি জানেন? হ্যাঁ, এরকম এটা বললে অনেক কথা, যে ওটার দিকে আমরা না যাই। তারপরে এই প্লের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালোচনা যেটা, বা যেটা যেই লেন্স দিয়ে দেখে সমালোচকরা, এবং এটা নিয়ে যত একাডেমিক পেপার আছে, মোস্টলি হচ্ছে এক্সাম্পল অফ এক্সিস্টেন্সিয়ালিজম। এটা কিসের উপর জোর দেয়? যে এক্সিস্টেন্সিয়ালিজমের মূল কথা কি, ভালো করে শুনে, ইন্ডিভিজুয়াল স্ট্রাগলস টু ফাইন্ড মিনিং ইন আ ওয়ার্ল্ড দ্যাট ক্যান সিম মিনিংলেস। মানে অর্থহীন পৃথিবীতে আপনার অর্থ খোঁজার যে আপনার সংগ্রাম। আবার শুনেন, অর্থহীন পৃথিবীতে আপনার এই জীবনের অর্থ খোঁজার যে সংগ্রাম, এটা হচ্ছে যে এটার উপর জোর দেয়। ইন্ডিভিজুয়াল স্ট্রাগলস টু ফাইন্ড মিনিং ইন আ ওয়ার্ল্ড দ্যাট ক্যান সিম মিনিংলেস। এই কারণে এই প্লের যে থিম, ওয়েটিং, আনসার্টেনিটি, ফিউটালিটি, রিফ্লেক্ট সাম অফ দ্য কি কনসার্ন অফ, এগুলো সবই এক্সিস্টেন্সিয়াল ফিলোসফির বৈশিষ্ট্য। এই হচ্ছে এই নাটকের মানে বেসিক কথাবার্তা। যেমন ধরেন আমরা এক সময়, যেমন ধরেন লিটারেচার তো অনেক হাজার হাজার, মানে কয়েকশো বছর আগের সাবজেক্ট, হাজার বছর, 4000 বছর আগের সাবজেক্ট লিটারেচার। বা এই গত ধরেন 17th সেঞ্চুরি থেকে শুরু করে 19th সেঞ্চুরি বা 20th সেঞ্চুরিরও কিছু অংশ জুড়ে মানুষ কি দিয়ে, মানে লিবারাল হিউম্যানিস্ট থিওরি দিয়া হচ্ছে যে লিটারেচার ব্যাখ্যা করতো। তারপরে ধীরে ধীরে এই ইয়াটা, মানে আপনি একজন বিকশিত মানুষ, আপনি একজন বিকশিত জিনিস নিয়ে কথাবার্তা বলবেন এবং লোকজন তা বিশ্বাস করবে। এরপরে লিবারাল হিউম্যানিজমের পরে পরে এই ইয়াটা এক সময় মার খেয়ে যায়, তখন নিও ক্রিটিসিজম আসে। নিও ক্রিটিসিজমের পরে আমাদের রিডার রেসপন্স থিওরি, মানে রিডাররা পয়রা বুঝবে যে তার রেসপন্স কি, এক একজনের রেসপন্স এক এক রকম, অথর কি বলছে সেটা থেকে রিডারের রেসপন্সটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা এখন যে মানে মডার্ন যে আমরা পেপার লিখি, বা আমরা কোনো লিটারি পিসের সমালোচনা করি, আমরা কোন লেন্সে দেখি বেসিক্যালি? থিওরি, কেউ ফেমিনিস্ট দৃষ্টিকোণ থেকে দেখে, কেউ মার্কসিস্ট দৃষ্টিকোণ থেকে দেখে, কেউ রিলিজিয়াস দৃষ্টিকোণ থেকে দেখে, হ্যাঁ, কেউ হচ্ছে ইকো ক্রিটিসিজমের দৃষ্টিকোণ থেকে দেখে। নানা লেন্সে লিটারেচারকে দেখা যায়। এই যে আমি এতক্ষণ এই এটারে কিভাবে দেখা যায়,
এরকম নানা ওয়ে বললাম না, যে কেউ বলতেছে ক্রিটিক অফ রিলিজিয়ন, কেউ বলতেছে হিউম্যান কন্ডিশনের ক্রিটিক, হ্যাঁ, তারপরে কেউ বলতেছে কি এটা হচ্ছে যে লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজের এটা হচ্ছে যে কেউ বলতেছে যে এটা বেসিক্যালি মিথ অফ সিসিফাস, দ্য এক্সিস্টেন্সিয়াল ফিলসফির উপর দাঁড়ানো, এবং আপনি যে কন্টিনিউয়াস যে কাজ করতেছেন সেটা সবই মিনিংলেস। তবে মিনিংলেস এর মধ্যে আপনি এটার বিরুদ্ধে বিদ্রোহ যদি করেন, বিদ্রোহ করে যে আপনি বেঁচে থাকেন, আপনি কাইন্ড অফ এক ধরনের মানে হতাশা থেকে বাঁচতে পারবেন। এই হচ্ছে নাটক নিয়ে বেসিক আলাপ। এবার আমরা প্রথমে 10টা প্রশ্ন এখানে আছে হচ্ছে যেটা কোর্টের উপর নির্ভর করা, কোর্ট। তো কোর্টের ব্যাখ্যা দেওয়া আছে, তো আমি ব্যাখ্যা খুব বেশি না দিয়ে আমি প্রথমে সোজাগুলো আপনাদেরকে বলি 11 নম্বর থেকে, তারপর ওইটাতে আবার যাব। এই প্রথমে আপনি সোজাগুলোর আনসার দেওয়ার চেষ্টা করেন, তাড়াতাড়ি সবাই দ্রুত ইয়াতে আনসার দিবেন। হু আর দ্য টু ট্রামস ওয়েটিং ফর গডো? সোজা, এটা সবাই পারবেন আমি জানি, এটা দিয়ে একটু মানে ধরেন আপনারা একটু জায়গায় নিলাম আর কি। ভেরি গুড, খালি এবিসিডি বললে হবে, পুরোটা বলার দরকার নাই। হোয়াট সিঙ্গেল স্টেজ প্রপ dominates the set in both acts? Prop মানে প্রপার্টিজ, এটারে সংক্ষেপে প্রপ বলে, প্রপার্টিজ। ব্যারেন্ট্রি, ভেরি গুড। What changes occurs in the tree between act 1 and act 2? Act 1 এবং act 2 তে ট্রিতে কি পরিবর্তন ঘটে? It is cut down, it grows leaves, it blooms flowers, it disappears. Very good. Who owns Lucky? সোজা না? একজন বলতেছে বি, আপনি এখনো বিতে আছেন। সি, ভেরি গুড। হোয়াট ইজ লাকি অর্ডার টু ডু বাই পুজো? সে কি তারা দৌড়াইতে বলছে, প্রে করতে বলছে, খাইতে বলছে, নাকি ড্যান্স এন্ড থিঙ্ক? ভেরি গুড, তাহলে পারতেছেন আপনারা। হোয়াট হ্যাপেন্স টু পুজো ইন অ্যাক্ট 1? অ্যাক্ট 2 তে কি ঘটে? সে হি বিকামস ব্লাইন্ড, মিউট, হি ফাইন্ডস গডো, হি লিভস লাকি। এই নাটকটা যদি আপনি এতক্ষণ না জানতেন বা কেউ পড়া না থাকতো, সবগুলা উত্তর আপনার কাছে মনে হইতো কি না কি জিজ্ঞেস করছে। হু ডেলিভার্স দ্য মেসেজ দ্যাট গড উইল নট কাম টুডে? জানেন এটা? হোয়াট ডাজ দ্য বয় সে হি ডাজ ফর গডো? ভেরি গুড। টেন্স মানে তত্ত্বাবধান করে, লালন পালন করে গডস। হুইচ থিম ইজ নট সেন্ট্রাল টু ওয়েটিং ফর গডো? Futility of human existence, absurdity of waiting, salvation through action, cyclical time. একজন ডি বলছে, কেন? সাইক্লিক্যাল টাইম তো অবশ্যই এখানে সাইকেল হয় না, সাইকেল। ডি কেন হবে? বলছে নট সেন্ট্রাল, কারেক্ট, নট সেন্ট্রাল। সালভেশনের কিছু নাই এখানে, অ্যাকশনই তো নাই, সালভেশন হবে কেমনি? অনেকে ভুল করছেন এটা। ইন অ্যাক্ট 1 স্ট্রাগন ইজ প্রিঅকুপাইড উইথ, স্ট্রাগন কি নিয়ে প্রিঅকুপাইড থাকে? তার বুট, তার হ্যাট, পাইপ নাকি রূপ? বলেন তো, পাইপের কথা কে বলে? পুজো। হ্যাট কার? ভ্লাদিমির। বুট কার? স্ট্রাগন। In Act 2, Vladimir is preoccupied with কি? গাজর, ক্যারটস, স্ট্রাগনস মেমোরি লস, পুজোস ব্লাইন্ডনেস, ফাইন্ডিং ফুড। স্ট্রাগন যে ভুলে যায় এটা নিয়ে সে ব্যস্ত থাকে, স্ট্রাগন মেমোরি লস। ভেরি গুড। হুইচ বেস্ট ডিসক্রাইবস দ্য জনরা অফ ওয়েটিং ফর গডো? রিয়ালিস্ট ড্রামা, থিয়েটার অফ অ্যাবসার্ড, ট্র্যাজেডি ইন দ্য ব্ল্যাঙ্ক ভার্স, রোমান্টিক কমেডি? সবাই পারার কথা। Which statement best captures the overall structure of the play? It moves toward resolution. It follows classical unities. It is circular and repetitive. Like it ends with God's arrival, God's arrival.
ভেরি গুড। এখানে সার্কুলার এন্ড রিপিটেটিভ কাজকর্ম হয় না অ্যাকশনটার। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কোড দিছি আপনার মানে বাসায় দেখার জন্য। এর মধ্যে কিছু কোড আমরা এখন একটু হালকা চোখ বুলাই নেন 1 মিনিট। এখন কোড নিয়ে আমরা প্রশ্ন করব। নাথিং টু বি ডান, হু সেজ দিস লাইন এট দ্য বিগিনিং অফ দ্য প্লে? স্ট্রাগন, ভেরি গুড। ইয়েস, লেটস গো, দে ডোন্ট মুভ, দিস স্টেজ ডিরেকশন হাইলাইটস। তারা যে মুভ করে না, এটা কি হাইলাইট করে? এখন একটু হালকা কঠিন হবে প্রশ্ন। ফিজিক্যাল কমেডি, সার্কুলারিটি অ্যান্ড ফিউটাইলিটি, দ্য উইল টু লিভ, গডস অ্যারাইভাল, অ্যান্ড ফিউটাইলিটি, ভেরি গুড। এই লাইনটা উপরে ছিল, এই লাইনটা মানে কি বুঝাইছে? তখন আমি বলছিলাম যে লাইনটা মানে কি। They give birth a stride of grave, the light gleams in an instant, then it's night once more. এটা কি অপটিমিজম প্রকাশ করে? এটা কি হোপ অফ সালভেশন, লাভ এন্ড কম্পানিয়নশিপ, নাকি দ্য ব্রেভিটি এন্ড অ্যাবসার্ডিটি অফ এক্সিস্টেন্স? ব্রেভিটি এন্ড অ্যাবসার্ডিটি অফ এক্সিস্টেন্স। লেটস হ্যাং আওয়ারসেলফস ইমিডিয়েটলি। আসো মানে আমরা ফাঁসিতে ঝুলি। দিস ইজ এন এক্সাম্পল অফ কি? রোমান্টিক লঙ্গিং, ডার্ক হিউমার, হিরোইক ডিটারমিনেশন, রিলিজিয়াস ফেইথ। ভেরি গুড, ডার্ক হিউমার। ডার্ক হিউমার কি? ডার্ক হিউমার হইল, এটাকে ব্ল্যাক কমেডিও বলে। ব্ল্যাক কমেডি এক ধরনের কৌতুক যেখানে হাসি আসে ভয়ানক, বেদনাদায়ক এবং গুরুতর বিষয় নিয়ে রসিকতার মাধ্যমে। আপনি বলতেছেন সে মইরা যাবে, সে আত্মহত্যা করবে, কিন্তু স্টেজের লোকজন কি হাসতেছে, কারণ ঘটনাটা এরকম ঘটে। এই জন্য এটা ডার্ক হিউমার বলে। এটি সাধারণত মৃত্যু, রোগ, যুদ্ধ, দারিদ্র এবং অন্যান্য মানবিক দুঃখ কষ্টের মতো বিষয়গুলিকে উপজীব্য করে হাস্যরস সৃষ্টি করে। এর উদ্দেশ্য বিষয়ের ভয়াবহতাকে সরাসরি তুলে না ধরে বরং হাস্যরসের মধ্যে দিয়ে বেদনাকে প্রকাশ করে। বেকেটের নাটকে এটা ভয়ানক কাজ, এই যে এই ব্যাপারটা, এই জন্য এটা ডার্ক হিউমার বলতেছে। Was I sleeping while the others suffered? Am I sleeping now? This line is spoken by Stragon, Vladimir, Puzo, Boy. আইডিয়া করেন তো কে বলতে পারে? এবার একটু কষ্ট হবে হালকা আনসার দিতে। এটা আপনার মনে হবে যে স্ট্রাগন বলতেছে, কারণ সে তো বুঝতেছে না যে সে ঘুমাইতেছে নাকি অন্যরা সাফার করতেছে। এম আই স্লিপিং নাও, এটা বেসিক্যালি ভ্লাদিমির হচ্ছে যে এটা নিয়ে মানে সতর্ক আর কি। মানে আমরা কি ঘুমাচ্ছি অন্যের ইয়াতে, আমরা কি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়তা বুঝাচ্ছে এটা দিয়া। এটা ভ্লাদিমির বলছে, ভ্লাদিমির। এই লাইনটিতে গভীর আত্মজিজ্ঞাসা, সে নিজেরই জিজ্ঞেস করে, অস্তিত্বের সংকট ফুটে উঠেছে। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ থিমকে তুলে ধরা, বাস্তবতার সঙ্গে বিচ্ছিন্নতা, মানুষের যন্ত্রণা সম্পর্কে উদাসীনতা। মানে সে বলতেছে যে এম আই স্লিপিং নাও, তার মানে হচ্ছে যে সে যখন বলতেছে যে এম আই স্লিপিং নাও, এই প্রশ্নটি আরো গভীর। এখানে স্লিপিং শব্দটি আক্ষরিক করতে ঘুম বুঝাবে না, এটা হচ্ছে এক ধরনের মানসিক বা দার্শনিক ঘুম। তিনি নিজেকে প্রশ্ন করছেন, বর্তমান মুহূর্ত কি সে বাস্তবতাকে এড়িয়ে যাচ্ছে? তার সামনে যে যন্ত্রণা, অর্থহীনতা বিরাজ করছে, তিনি কি কখনো তা পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না? এই প্রশ্নটি তার নিজের প্রতি নিজের সচেতনতার প্রতি সন্দেহ প্রকাশ করে, এবং সে বাস্তবতা এবং তিনি যে বাস্তবতার মধ্যে আছেন, তিনি কি আসলে স্বপ্ন না সত্যি, তা নিয়ে দ্বিধা প্রকাশ করে। এইটার একটু ব্যাখ্যা এখানে দেয়া আছে, আপনারা পরে দেখে নেবেন। এই লাইনটা কেন গুরুত্বপূর্ণ সেটাও দেয়া আছে, কারণ এই লাইনটা দ্বারা পুরা ওয়েটিং ফর গর্ডো নাটকের বিষয়বস্তুর প্রতিফলন হয়, বিচ্ছিন্নতা, অস্তিত্ববাদ, স্মৃতি ও সময়। এবং এই জন্য আমি বলছি, যে কোনো নাটক, যেই কোনো কবিতা, যেই কোনো নোভেলের যেই সেন্ট্রাল জায়গায় যে ঘটনাটা ঘটে, ওই ঘটনার সময় যে কোর্স গুলা আপনারে পড়তে হবে, ওইটা গুরুত্বপূর্ণ। হোপ ডিফার্ড মেক দ্য সামথিং সিক, দ্য মিসকোটেশন রিভিলস। মিসকোটেশন মানে হচ্ছে যে এই যে এখানে সামথিং এর জায়গায় হবে হার্ট, কিন্তু সে ওই যে হার্টটা বলতে পারে না। এখানেও আপনি লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা পাবেন। তাহলে এই যে সে কে বলতে পারবে না বলেন তো, মানে এটা কার সম্পর্কে বলা হয় যে তার লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজ আছে? স্ট্রাগন সম্পর্কে বলা হবে, যে স্ট্রাগনের ফরগেটফুলনেস, সে যে ভুলা যায়।
এখানে দেখা যাচ্ছে এই উক্তিটির মাধ্যমে নাটকের চরিত্র স্ট্রাগনের ভুলে যাওয়ার প্রবণতাকে বোঝানো হয়েছে। এটি বিখ্যাত বাইবেলীয় প্রবাদের ভুল উদ্ধৃতি, যা দিয়ে স্যামুয়েল বেকেট মানব স্মৃতিশক্তির ভঙ্গুরতাকে তুলে ধরেছেন। মূল প্রবাদ ও ভুল উদ্ধৃতি মূল প্রবাদটা কি? হিতোপদেশ, বাইবেলের 13 আর 12 হোপ ডিফার্ড মেক দ্য হার্ট সিক, মানে অর্থ হচ্ছে আশা পূরণে বিলম্বিত হলে হৃদয় হয় অসুস্থ। কারণ এটা থিম কেন? কারণ ওই যে ওরা কারণ ডিসপেয়ারের মধ্যে পড়ে যায়, কারণ তাদের আশা করে গড়ও আসবে কিন্তু গড়ও আসে না। কিন্তু স্ট্রাগন এই প্রবাদটা সম্পূর্ণরূপে বলতে পারে না, এই শব্দটির পরিবর্তে সে সামথিং বলে। এটি দেখায় তার মনে প্রবাদটির মূল অর্থ গেঁথে থাকলেও তার স্মৃতি থেকে এই সঠিক শব্দগুলো মুছে গেছে, সে যে ভুলে যাচ্ছে। বলেন তো, লাকিস স্পিচ ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ এ লজিক্যাল আর্গুমেন্ট, এ ননসেন্সিক্যাল মনোলগ অন ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন, এ লাভ পোয়েম, এ কনফেশন। লাকিরে যে বলে না তুমি থিঙ্ক করো, ড্যান্স করো, তখন সে একটা ডিরেক্ট ননসেন্সিক্যাল মানে অর্থহীন অযৌক্তিক একটা মনোলগ দেয়, এটা ফিলোসফিয়ান অন ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন। হোপ ডিফার্ড, এটা একটা মোটিভ ইন ওয়েটিং ফর গড ও প্যারালালস হুইচ বিবলিক্যাল টেক্সট। একটু আগে আমি বলে দিছি, এই যে বিবলিক্যাল টেক্সটের হিতোপদেশের 13-12, সম্ভবত 13 নাম্বার চ্যাপ্টার 12 নাম্বার কি ভার্স এরকম কিছু একটা হবে। এটা সম্পূর্ণ প্রবাদটা হচ্ছে যে হোপ ডিফার্ড মেক দ্য হার্ট সিক বাট হোয়েন দ্য ডিজায়ার কাম ইট ইজ আ ট্রি অফ লাইফ। প্রত্যাশা পূরণে বিলম্বিত হলে হৃদয় অসুস্থ হয়, কিন্তু যখন আকাঙ্ক্ষা পূর্ণ হয় তার জীবনের বৃক্ষস্বরূপ। এটা এমনি নর্মাল ট্রান্সলেশন, এটা আরো সুন্দর হয়তো ট্রান্সলেশন থাকতে পারে। এই প্রবাদের মাধ্যমে কি বোঝানো হয়েছে এটা আর অনেক রাত হয়ে গেছে বললাম না। তো হোপ ডিফার্ড ইন দ্য প্লে ডিরেক্টলি রেফার্স টু, কি রেফার করে এটা? হোপ ইজ ডিফার্ড। হোপ, এটা বুঝছেন আপনারা? হোপ ডিফার্ড মানে কি? হোপ পূরণ হয় না, ডিফার হয়। তার মানে কি গডস এন্ডলেস পোস্টপোনমেন্ট, মানে মুলতবি হয়েছে যে তার, মানে সে আসে না, মুলতবি করছে, আজকে আসবে না কালকে। কোর্ট আজকে বসে নাই মানে কি কালকে বসবে, এরকম মুলতবি। ওই যে বাংলা সিনেমার সে বলে না, কোর্ট আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হলো, দ্য কোর্ট ইজ অ্যাজর্ন ফর টুডে, পোস্টপোন। দ্য টিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড আর এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, খুব গুরুত্বপূর্ণ লাইন এটা। দ্য টিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড আর আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি স্পোকেন বাই। এখন এটার আরো উক্তি দুই একটা ভিতর থেকে দেয়া যাবে, কিন্তু এত বেশি আপনার সময় নাই যে আপনি এত উক্তি মনে রাখবেন। সুতরাং এই অল্প সময়ের মধ্যে আমাদের যতটুকু সম্ভব, এর বেশি আপনার আর পড়া পারবেন কিনা আমি জানি না, পারলে আপনি আরো সোর্স থেকে দেখতে পারেন, কিন্তু এটাই মিনিমাম আর কি। মানে এটা আপনার জানতেই হবে অ্যাটলিস্ট পার করতে হইলে, মানে আপনি ক্যাডার হইতে গেলে। লাগতেছে না? কারণ এটা ভ্লাদিমির বলছে, দ্য টিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড আর এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এটা নিয়ে কি বুঝাইছে? পৃথিবীতে দুঃখ কষ্ট ও চোখের জলের পরিমাণ সবসময় স্থির থাকে। এর অর্থ হইল যখন একজন মানুষ হাসে তার কষ্ট কমে যায়, আর যখন তখন অন্য কোথাও অন্য কেউ কাঁদতে শুরু করে। ব্যালেন্স। জগতের দুঃখ কষ্ট কখনোই কমে না, এটি এক ধরনের অপরিবর্তনীয় শক্তি। মানুষের হাসি কান্না বা সুখ দুঃখের ভারসাম্য সবসময় বজায় থাকে, একজনের সুখ অন্যজনের দুঃখের কারণ হয়। খুব গুরুত্বপূর্ণ লাইন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা দেখবেন। তাহলে এই হচ্ছে যে আমাদের মোটামুটি এই প্রশ্নগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। তো এবার আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি বলেন, নাইলে হচ্ছে যে আজকে আমরা বিদায় নিব আর কি।